আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। ৪৯তম স্পেশাল বিসিএস এর সাবজেক্টিভ পার্টের আইসিটি পোর্শনে মেন্টর হিসেবে আছি আমি আবু কাউসার। তো তোমাদের আজকের আলোচ্য টপিক কম্পিউটার প্রোগ্রামিং। আমরা সবাই জানি যে আমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে, সিলেবাসটা অনেক বেশি বড়, বাট হাতে সময় একদমই নেই বললেই চলে। তো অল্প সময়ে কিভাবে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা কভার করব, একই সাথে কম গুরুত্বপূর্ণ টপিকগুলোও আমরা কিভাবে টাচ করতে পারি এবং মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিতে পারি, সেই লক্ষ্যে আমরা আগাবো। তো আমরা শুরুতেই আমাদের আজকের ক্লাসের ওভারভিউ দেখে নেই। আমরা সবগুলো টপিক টাচ করব, কিছু পয়েন্টে আমরা খুব বেশি জোর দেওয়ার চেষ্টা করব। তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্রোগ্রামিংয়ের পরিচিতি নিয়ে আলোচনা করতে হবে এবং একই সাথে প্রবলেম যে সলভিংয়ের যে বিভিন্ন টেকনিকগুলো রয়েছে, টেকনিকগুলো সম্পর্কে আমরা জানবো। একই সাথে প্রোগ্রামিং প্যারাডাইম যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব এবং একই সাথে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার্ড এবং ওওপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে ফিচারগুলো রয়েছে এবং একই সাথে এই স্ট্রাকচার্ড এবং ওওপি এর মধ্যে যে পার্থক্যটা আছে এটা আমরা নির্ণয় করার চেষ্টা করব এবং একই সাথে এখান থেকে যে এমসিকিউগুলো হতে পারে সেগুলো দেখার চেষ্টা করব। বিশেষ করে ফিচার বা ওওপি এর যে ফিচারগুলো রয়েছে বা বৈশিষ্ট্যগুলো রয়েছে, প্রপার্টিসগুলো রয়েছে, এই প্রপার্টিসের উপর আমাদের নজর দিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ল্যাঙ্গুয়েজের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো থাকবে সাধারণত সি, সি প্লাস প্লাস, জাভা, যদিও এখানে পাইথন আজকের টপিকে আমরা টাচ করব না, সেই ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজগুলোর কিছু বেসিক দেখার চেষ্টা করব। এবং মাস্ট বি আমার এখানে একটা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে প্রোগ্রাম ডিজাইন। তো প্রোগ্রাম ডিজাইনের যে স্টেপগুলো রয়েছে, বিশেষ করে এই স্টেপগুলোকে আমার ভালোভাবে কভার করতে হবে। এটা অলরেডি আমরা আমাদের যে এসডিএলসি সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল যে প্রক্রিয়া অনুসরণ করে বা যতগুলো ধাপ অনুসরণ করে, সেম প্রক্রিয়ায় যে আমরা একটা প্রোগ্রামকে কীভাবে ডিজাইন করতে পারি, কতগুলো স্টেপ রয়েছে, সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। এবং একই সাথে আমরা যখন একটা প্রোগ্রাম বা কোড করি, তো কোড করার পরে আমরা যে ডিবাগিং বা আমার ভুল ত্রুটি নির্ণয় হয় এবং সেগুলো কীভাবে ফিক্স করতে পারি, সেগুলো আমরা ইনশাল্লাহ কোড করার মাধ্যমে দেখার চেষ্টা করব। এবং একই সাথে লাস্টে আমাদের সি, সি প্লাস প্লাস এবং জাভার একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব, যাতে আমাদের অনেকেরই বেশ ভালো ধারণা রয়েছে, আবার অনেকের খুব কম ধারণা রয়েছে। যেহেতু এখানে অ্যাডভান্স লেভেল থেকে একদম বিগিনার লেভেল পর্যন্ত অনেকেই থাকতে পারো, সবার জন্যই যাতে সুবিধা হয় সেই প্রক্রিয়াটা আমরা অনুসরণ করে আগানোর চেষ্টা করব। তো শুরুতেই আমরা প্রোগ্রামিংয়ের পরিচিতি দেখে নেই। আসলে প্রোগ্রামিং কিছুই না, এ সেট অফ ইনস্ট্রাকশন। আমি যদি বলি এভাবে, এ সেট অফ ইনস্ট্রাকশনস, এটা বোঝার জন্য আমরা সিম্পল একটা কোড করে ফেলি, তাহলে আমার মনে হয় আমরা বুঝতে পারবো। প্রোগ্রামিং সিতে একদম বেসিক একটা কোড করে ফেলি। আমরা নর্মাল ওকে, যেহেতু তোমরা আজকে আমার ক্লাসে অলরেডি ইতিমধ্যে দেখা শুরু করেছো, সেখানে তোমাদেরকে আমি আসলে ওয়েলকাম জানাচ্ছি। ওকে, আমি এখানে দেখে নাও যে আমরা একটা সি প্রোগ্রামকে যখন সেভ করি তার এক্সটেনশনটা কি হয়, ডট সি। যখন সি প্লাস প্লাসে আমরা সেভ করব কোনো ফাইলকে, ফাইলের এক্সটেনশন হবে ডট সিপিপি। এখানে একটু লক্ষ্য করো, একটা সিম্পল একটা
প্রবলেমকে আমরা সলভ করে ফেলেছি ইতিমধ্যে। কি প্রবলেমটা ছিল যে হ্যাঁ, তোমাদের প্রোগ্রামিংয়ের মাধ্যমে একটা লেখা আসবে, যে লেখার মাধ্যমে তোমাদেরকে আমি স্বাগত জানাতে পারি। ওয়েলকাম টু মাই স্পেশাল ক্লাস, জাস্ট এই লেখাটা প্রিন্ট হয়ে আসবে, তোমরা স্ক্রিনে দেখতে পাবা। তো এইখানে লক্ষ্য করো, এখানে আমরা সবাই জানি আসলে কোড নিয়ে বলার কোনো কিছু নাই। কোড একদম বিগিনার লেভেলে যে আসলে যাদের হাতে করি হয়, এইভাবে আমরা আসলে প্রোগ্রামিংটা শেখা শুরু করি। আমাকে প্রোগ্রামিংটা দেখানো আমার উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হলো যে প্রক্রিয়াটা অনুসরণ করে প্রক্রিয়া সম্পর্কে বলা। তো এখানে এই যে কিছু লাইনের কিছু কোড লিখলাম, এটা কোডগুলোকে দেখতে পাচ্ছি যে একটা ইনস্ট্রাকশন দিয়েছি কি কম্পিউটারকে কাজ করানোর জন্য, যে তুমি আমাকে এটা এনে দাও। এই যে সেট অফ ইনস্ট্রাকশন, এটা আসলে প্রোগ্রামিং। তো এখানে আমি যদি এটাকে এক্সিকিউট করার সময় এখানে দেখতে পাচ্ছ তোমরা কম্পাইল, এখানে রান এবং কম্পাইল এন্ড রান। কম্পাইল আমি এটাকে আসলে আমি যে ভাষায় লিখেছি আমার এই কম্পিউটার সেটা বুঝতে পারবে না। এটা নিয়ে আমরা সামনে আর একটু বিস্তারিত আলোচনা করব, কারণ কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 বুঝতে পারে। 0 আর 1 বা এটা বাইনারি ল্যাঙ্গুয়েজ, এটাকে বলবো লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা নিম্ন স্তরের ভাষা। এই কিন্তু আমি তো লিখছি এটা 0 1 দিয়ে লিখি নাই, তাহলে সেটা কি করতে হবে, এটা অনুবাদ করতে হবে, কম্পাইল করে আমার যন্ত্রের ভাষায় আমাকে রূপান্তর করতে হবে। সেই জন্য আসলে মূলত এই কম্পাইলার ব্যবহার করা হয়। এখানে এটাকে যদি কম্পাইল করি আমরা প্রথমে দেখে নিই, যদি কোনো ভুল ত্রুটি থাকে সেখানেও আমাকে দেখাবে, এই যে আমি দেখতে পাচ্ছি, এবং একই সাথে কোনো ইরর আছে কিনা এবং আমাকে কোনো ওয়ান ইন করছে কিনা, না কোনো ইরর নেই, কোনো আমাকে ওয়ান করা হয়নি। এবং একই সাথে এখন যদি আমি রান করি তাহলে আমি আমার এটার ফলাফলটা দেখতে পাবো। এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওয়েলকাম টু মাই স্পেশাল ক্লাস, আমার প্রোগ্রামটা রান হয়ে গিয়েছে এবং কত সময় বা কত সেকেন্ডে এটা আসলে রান হয়েছে নিচের সময়টা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে এই যে সিম্পল, অতি সিম্পল একটা প্রোগ্রাম আমি লিখলাম, এই প্রোগ্রামের মাধ্যমেই আমাদের প্রোগ্রামিং এর যে পরিচিতির যে কি পয়েন্টসগুলো আছে, কি কনসেপ্টগুলো আছে অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। কিরকম দেখো, এখানে আমি প্রোগ্রামিং এর যে ডেফিনেশনটা দিয়েছি এই কথাটাই বলা আছে, এবং যে কি কনসেপ্টসে আমার অ্যালগরিদম, কোড, সিনট্যাক্স এবং এক্সিকিউশন, অলরেডি এই 4টা ধাপ কিন্তু আমরা মানে কনসেপ্টগুলো ব্যবহার অলরেডি করে ফেলেছি। কিরকম অ্যালগরিদম আসলে আর কিছুই না, একটা সমস্যাকে সমাধান করার জন্য যতগুলো ধাপ হয় ধাপগুলো সমষ্টি হলো অ্যালগরিদম, মানে স্টেপ বাই স্টেপ প্ল্যান যদি আমরা বলতে পারি, স্টেপ বাই স্টেপ প্ল্যানটাকে আমরা বলবো অ্যালগরিদম। ওকে, তো এখানে আমাদের তাহলে অ্যালগরিদমটা কি, আমরা একটা প্রবলেম, একটা মেসেজ, স্বাগত মেসেজ তোমাদেরকে জানাবো। তো স্বাগত মেসেজটা প্রিন্ট করার জন্য যে প্রক্রিয়াটা অনুসরণ করি ধাপে ধাপে, এই পুরো প্রক্রিয়াটাকে বলবো আমরা অ্যালগরিদম। অলরেডি আমরা এখানে দেখছি, আমরা একটা সিনট্যাক্স লিখেছি, বেসিক যে ফরম্যাটের পরে যে প্রিন্টএফ একটা লাইব্রেরি ফাংশন ব্যবহার করছি, লাইব্রেরি ফাংশনের ব্যবহারে ডাবল কোটেশনের মধ্যে আমরা আমাদের মেসেজটা লিখেছি এবং এই স্টেটমেন্টটা আমরা শেষ করেছি, যে প্রক্রিয়াটা অনুসরণ করেছি। দেন আমরা এক্সিকিউশনে গেলাম। এই যে পুরো প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই হলো অ্যালগরিদম। তো এখানে অলরেডি তোমরা ইতিমধ্যে কোড করে ফেলেছো। এই যে ইনস্ট্রাকশনগুলো, এই রিটেন ইনস্ট্রাকশনগুলাই হলো আসলে অ্যাকচুয়ালি আমার কোড হিসেবে বিবেচিত হচ্ছে। সিনট্যাক্স অলরেডি আমরা একটা স্ট্রাকচারাল রুলস এর মধ্যে নিয়ে আসছি। কারণ কিরকম, যে আমরা জানি লাইব্রেরি ফাংশনের মধ্যে যদি এখন এখানে ডাবল কোটেশন না দেই, নিশ্চয়ই তুমি রান করার চেষ্টা করো, দেখো তোমার ভুল দেখাবে। তার মানে এটা আমরা একটা নির্দিষ্ট সিনট্যাক্স অনুসরণ করেছি, এখানে হতে পারে। অথবা আমি যদি এখানে একটা স্টেটমেন্ট শেষ হওয়ার পরে আমি এটাকে সেমিকোলন দ্বারা শেষ করিনি, টার্মিনেট করিনি, সো সেক্ষেত্রে দেখো আমার কম্পাইলার রান করলে সেখানে আমার ভুল দেখাচ্ছে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে এক্সপেক্টেড
কি এক্সপেক্টেড করতেছে? সে এক্সপেক্ট করতেছে আমার কাছে সেমিকোলন বিফোর রিটার্ন, এই রিটার্নের পূর্বে আমার একটা সেমিকোলন সে প্রত্যাশা করতেছিল। তার মানে আমরা অবশ্যই একটা নির্দিষ্ট নিয়ম নীতি রুলস প্রোটোকল মেনটেন করেছি। এটা হলো আমার অ্যাকচুয়ালি সিনট্যাক্স। এবং এক্সিকিউশন তো তোমরা দেখেই নিলাম যে কিভাবে আমরা বারবার একটা প্রোগ্রামকে এক্সিকিউট করতেছি। আসলে প্রোগ্রাম চালিয়ে যে রেজাল্ট আমরা পাচ্ছি সেটা আমার এক্সিকিউশন হিসেবে আমি কনসিডার করতে পারি। ওকে, এই যে যত প্রবলেম হোক, যত ছোট হোক কিংবা বড় হোক, এই যে আমরা গেম খেলতেছি কিংবা ওয়েব ডিজাইন করতেছি বা বড় বড় ইআরপি লেভেলের কাজ করতেছি, যত বড় প্রবলেমই হোক কিংবা যত ছোট প্রবলেমই হোক না কেন, এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য কিছু টেকনিক ব্যবহৃত হয়। এই টেকনিকগুলোই আমরা আজকে জানার চেষ্টা করব। অনেকগুলো টেকনিক আছে, যেমন তার মধ্যে হলো ডিকম্পোজিশন। আমরা বুঝতে পারতেছি একটা প্রবলেমকে ছোট ছোট মডিউলে ভাগ করা, বা ছোট একটা প্রবলেম আছে এই প্রবলেমগুলোকে সাব প্রবলেমে ভাগ করা, এটাকে বলবো আমরা ডিকম্পোজিশন। আচ্ছা, যেমন আমরা যদি একটা ক্যালকুলেটর দেখি, তো ক্যালকুলেটরের আসলে কি থাকে? এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন ইত্যাদি ইত্যাদি অনেকগুলো অপারেশন এখানে ব্যবহৃত হবে। তো এই অপারেশনগুলো করার জন্য অনেক আলাদা আলাদা, যদি আমি একটা প্রবলেম তৈরি করি যে শুধু এডিশনের জন্য এই প্রবলেমটুকু আমার এক্সিকিউশন হবে, ঠিক একইভাবে সাবট্রাকশনের জন্য, মাল্টিপ্লিকেশন কিংবা ডিভিশনের জন্য আলাদা আলাদা আমাদেরকে এই প্রবলেম সলভ করতে হতে পারে। তো আমি টোটাল বড় প্রবলেমটাকে একটা ছোট আলাদা আলাদা সাব প্রবলেমে যখন আমি ভাগ করব, সেটাই হলো আমার ডিকম্পোজিশন। এখানে একটা আছে প্যাটার্ন রিকগনিশন। প্যাটার্ন রিকগনিশন আসলে না, ধরে নিচ্ছি 1 3 2, সাপোজ 3টা ডেটা আছে এখানে। 3টা ডেটাকে আমার কি করতে হবে? অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। তো এখানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইলে প্রত্যেকটা ডেটার সাথে আমার কম্পারিজন করে কে ছোট কে বড় এগুলো আমাকে ফাইন্ড আউট করতে হবে। দেন আমি প্রক্রিয়া যাচ্ছি না, আলটিমেটলি রেজাল্ট হবে আমার 1 2 and 3। ওকে, তো এইরকম যে প্রবলেমগুলোর মধ্যে যদি আমি সিমিলারিটিস বা একই জাতীয় সিমিলারিটিস যদি আমি চিহ্নিত করতে চাই, সেই ক্ষেত্রে আমার আসলে প্যাটার্নকে রিকগনাইজ করতে হবে। সো এখানে একটা এক্সাম্পল হিসেবে আমরা ডটা শর্টিং এর একটা উদাহরণ অলরেডি দিয়ে ফেলেছি, সেটা হতে পারে। এটা আসলে এগুলো খুব কম গুরুত্বপূর্ণ, আমি এই জন্য জাস্ট টাচ করে যাচ্ছি। অ্যালগরিদম ডিজাইন অলরেডি তোমরা ইতিমধ্যে করে ফেলেছো। আমরা বাস্তব জীবনে প্রতিদিন প্রতিনিয়ত আমরা আসলে অ্যালগরিদম ডিজাইন করি। আমরা যে কোনো সমস্যা, আমরা যদি এখন ট্যুরে যেতে চাই, তাহলে বলি যে হ্যাঁ একটা ট্যুর প্ল্যান করে ফেলি, যে এটার পরে এটা হবে, এটার পরে এটা হবে, এইভাবে আমরা ট্যুরটাকে সুন্দরভাবে সফল করব এবং সমাপ্ত করব। এটা কিন্তু অলরেডি তোমরা একটা অ্যালগরিদম ডিজাইন করে ফেলেছো। ব্যাপারটা এটাই যে স্টেপ বাই স্টেপ একটা প্ল্যান। তো এই যে কোড আমরা একটু পূর্বে লিখলাম, এই কোডটা অ্যাকচুয়াল কোড না হয়ে যদি যে হ্যাঁ এরকম প্রিন্ট হবে, এরকম কাজ করবে, সেটাইকে বলবো আমরা ছুডো কোড। ছুডো মানে শব্দের অর্থ হলো মিথ্যা, যে কোড আসলে অ্যাকচুয়াল কোড না বা কোডের অনুরূপ, যে এরকম ভাবে কোডটা কাজ করতে পারে, এটাই হলো আসলে ছুডো কোড। আর মজার ব্যাপার হলো এই আমরা অ্যালগরিদম ডিজাইন করলাম, অ্যালগরিদম কি স্টেপ বাই স্টেপ প্ল্যান, সিম্পল যদি বলি, এই অ্যালগরিদমকে আমরা যদি চিত্রের মাধ্যমে উপস্থাপন করা, সিম্পল চিত্রের মাধ্যমে উপস্থাপন করি, তাহলে যা দাঁড়াবে সেটাকে আমরা বলবো ফ্লো চার্ট। তার মানে ফ্লো চার্ট কি? কোনো একটা অ্যালগরিদমকে চিত্রের মাধ্যমে যদি উপস্থাপন করি, যা পাওয়া যায় তাই ফ্লো চার্ট। এখানে ট্রায়াল অ্যান্ড বেসিসে আমরা কাজ করি, ট্রায়াল দিব, যেটা ভুল হবে আবার সেটা সংশোধন করব। ব্যাকট্র্যাকিং কিছু প্রসেস আছে, আমরা ম্যাথ যারা আমরা দেখছি ছোটবেলা থেকে, যেহেতু আমাদের ম্যাথ পড়তে হয়েছে, ম্যাথ সলভ করার জন্য সবচাইতে মজার একটা টেকনিক হলো ব্যাকট্র্যাকিং মেথড। এবং লাস্টে আমরা দেখতে পাচ্ছি ডিভাইড অ্যান্ড কনকার।
তো প্রবলেমগুলোকে আসলে যে ইন্ডিপেন্ডেন্ট পার্টসে আমরা ভাগ করব এবং সেগুলোকে সলভ করব। ডিভাইড অ্যান্ড কনকার রুলস, এই রুলস ফলো করে আমরা বড় বড় কমপ্লেক্স প্রবলেমকেও আমরা ইজিলি সলভ করতে পারি। তো সাধারণত যে প্রবলেমগুলো আছে বা আছে সেগুলোকে আসলে অ্যাকচুয়াল যে স্টেপের মাধ্যমে হয়, স্টেপগুলো কম বেশি বিভিন্ন বইয়ে বা বিভিন্ন রকমভাবে তারা সলভ করতে পারে। মোটামুটি এই স্টেপগুলো আমরা ফলো করতে পারি। যেমন আসলে একটা প্রবলেম সলভ করার আগে প্রবলেমকে বুঝতে হবে যে আসলে আমি তার ফলাফলটা কি চাই। ফলাফলটাই চাই মানে যেটা হলো আউটপুট ডিজাইন। প্রথমেই আসবে আউটপুট ডিজাইন। আউটপুটটা কি হতে পারে? আউটপুটের উপর ভিত্তি করে হয় যে কি তাহলে আমাকে ইনপুট প্রদান করতে হবে এবং এর বিধিনিষেধগুলো কি আছে, কনস্ট্রেন্টসগুলো আমাকে জানতে হবে। মানে এটা হল প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং। এবং আমরা এই প্রবলেমটাকে সলিউশন করার জন্য কিছু আমরা প্ল্যান করি, যেটা আমরা অলরেডি ইতিমধ্যে বলে ফেলেছি, সুডোকোড, ফ্লো চার্ট ইত্যাদি। তো দেন ইমপ্লিমেন্ট করা। অলরেডি কিন্তু আমরা ছোট হাই হ্যালো বা একটা ওয়েলকাম একটা মেসেজ আমরা প্রিন্ট করে ফেলেছি, এটা ইমপ্লিমেন্ট করে ফেলেছি কিন্তু, এবং টেস্ট করেছি এবং তোমাদের সামনে ডিবাগ করেছি। ডিবাগ মানে ভুল ত্রুটি আছে কিনা, এবং থাকলে সেটা ফিক্সও করেছি। এবং যদি কোনো কিছু দরকার হয় অপটিমাইজ করতে হবে যদি প্রয়োজন হয়। ওকে, এখানে প্রোগ্রামিং প্যারাডাইম আসলে আর কিছুই না। এটা প্রোগ্রামিং প্যারাডাইম হলো আমরা যে কোডিং করতেছি, কোডিং এর স্টাইল অ্যাপ্রোচ। সিম্পল। যদি আমি এটাকে এইভাবে বলি, ইটস লাইক চুজিং দ্য রাইট টুল ফর দ্য রাইট জব। মানে আমার কিভাবে প্রোগ্রাম লিখবে যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটাকে আমরা বলবো প্রোগ্রামিং প্যারাডাইম। এখানে দুইটা অ্যাপ্রোচের কথা আমি দেখতে চাই, একটা প্রসিডিউরাল, একটা ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তোমরা নিশ্চয় ইতিমধ্যে এখানে যারা কম্পিউটার সায়েন্সে আছো বা অন্য আদার্স যারা প্রোগ্রামিংয়ে খুব বেশি সময় দাও, তারা এগুলো আসলে তাদের কাছে একটু বোরিং লাগতে পারে। আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে একটা ক্লাস যখন ডিজাইন করা হয়, সকলের কথা মাথায় রেখে ডিজাইন করতে হয়। তো সেক্ষেত্রে আশা করি তোমরা আমার পুরো ক্লাসটা এই জার্নিতে আমার সাথেই থাকবে। প্রসিডিউরাল প্রোগ্রামিং যে ফাংশন বা প্রসিডিউরের মাধ্যমে সিম্পল যে সিকোয়েন্সিয়াল কাজ করা, একটার পর একটা কাজ নির্বাহ হবে। তো স্বাভাবিকভাবে এর কিছু পজ এবং কনস আমি এখানে দেখানোর চেষ্টা করছি। সাধারণত এটা সিম্পল প্রোগ্রাম বা এর জন্য খুব ভালো এটা, কিন্তু লার্জ প্রোগ্রামের জন্য এটা কিন্তু খুব কমপ্লেক্স। ঠিক আছে? তো কোর প্রিন্সিপাল হিসেবে অবজেক্ট ওরিয়েন্টেড নাম থেকে আমরা বুঝতে পারতেছি অবজেক্ট। আসলে রিয়েল ওয়ার্ল্ডে যে বস্তুগুলো আমরা দেখতে পাচ্ছি এর যেটা এর বিহেভিয়ার এবং এগুলাকে প্রত্যেকটা অবজেক্টেরই এই বৈশিষ্ট্যগুলাকে আমি যদি একত্র করে একটা শ্রেণীবিন্যাস করতে পারি, দ্যাট মিনস একটা ক্লাসে নিয়ে আসতে পারি, নিয়ে এসে যে প্রবলেমগুলোকে সলভ করা, সেটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো এখানে কিছু কোর প্রিন্সিপাল হিসেবে আমি আলোচনা করার চেষ্টা করব, সামনে তোমরা এখানে দেখতে পাবা। যেমন সবচেয়ে মজার হলো এনক্যাপসুলেশন, ক্যাপসুল থেকে তোমরা বুঝতে পারতেছো ক্যাপসুল মানে কি, আসলে কোনো কিছুকে রেস্ট্রিক্ট করা, এর আসলে চাইলেই আমরা যে কোনো ওষুধকে প্রোটেক্ট করা। এইভাবে আমরা আসলে যদি চিন্তা করি, এই ব্যাপারটাও তাই। আসলে ডেটাকে লুকানো না বলে আমরা যদি বলি যে ডেটার অ্যাক্সেসটাকে রেস্ট্রিক্ট করা, আমি যতটুকু দরকার পাবলিক করব, যতটুকু দরকার প্রাইভেট করব। ঠিক আছে? গ্লোবালি কোনটা ইউজ করতে পারবে কি পারবে না, এই সমস্ত ব্যাপারগুলো আসলে এনক্যাপসুলেশনের এই বৈশিষ্ট্যের মধ্যে চলে আসে। ইনহেরিটেন্স, আমরা সাধারণত জমি জমা ইত্যাদির ক্ষেত্রে এটা ব্যবহার করি। উত্তরাধিকার সূত্রে আমরা সম্পত্তি পেয়ে থাকি বা অনেক সম্পদ পেয়ে থাকি। তো এটারও একই অবস্থা। একটা ক্লাস যখন কিছু বৈশিষ্ট্য ধারণ করে, এই বৈশিষ্ট্য থেকে অন্য একটা ক্লাস, সব তারা নতুন করে লিখতে হবে না, ওই বৈশিষ্ট্য থেকে কিছু বৈশিষ্ট্য সে ইনহেরিট করতে পারে।
একটা ক্লাসের প্রপার্টি থেকে আরেকটা ক্লাসের যে প্রপার্টিগুলো গ্রহণ করে এটা আসলে ইনহেরিটেন্স। পলিমরফিজম, পলি শব্দের অর্থ হলো বহু, এটা আমরা আরো আলোচনা করব সামনে, দেখতে পাবে তোমরা। মরফিজম আসলে একে অঙ্গে বহুরূপ। যদি আমি একটা চিন্তা করি, একটা জিনিস বিভিন্ন সময় বিভিন্ন রকম রেজাল্ট দেয়, সেটাই হলো পলিমরফিজম। অ্যাবস্ট্রাকশন, যে আমি আসলে ইউজার যদি চিন্তা করি, ইউজার ইন্টারফেস থেকে ইউজার কিন্তু চায় যে ব্যবহারকারীর মানে যতটা সহজে ব্যবহার করতে পারে, কিন্তু তার জটিলতা কিন্তু সে দেখতে চায় না। তো এটা আসলে কিছু না, জটিলতাকে গুলা হাইড করে, এটা হলো অ্যাবস্ট্রাকশন। তো আমরা রিয়েল ওয়ার্ল্ড এর যে এন্টিটিস মডেল যে আমরা দাঁড় করাবো, সেটা C++ কিংবা জাভা হতে পারে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হিসেবে এখানে আমরা দেখব। আর প্রসিডিউরাল প্রোগ্রামিং হিসেবে আমরা এখানে সি এর ব্যবহারটাকে আমরা দেখব। ওকে, স্ট্রাকচার প্রোগ্রামিং এ আমরা যদি দেখতে চাই, এখানে আসলে মেইনলি আমি তিনটা কথাই বলবো: সিকোয়েন্স, সিলেকশন অ্যান্ড ইটারেশন। সিকোয়েন্সটা কি? সিকোয়েন্সটা হলো একটা ইনস্ট্রাকশনের পর আরেকটা, মানে স্টেপ বাই স্টেপ চলবে, সিম্পল। এবং সিলেকশন করতে হবে। সিলেকশন মানে আসলে কি, আমরা কন্ডিশন দিয়ে আমরা ডিসিশন কার নিই। যেমন ইফ, যদি এই মুহূর্তে আমার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বা আমার ডিভাইসটা নষ্ট হয়ে যায়, তাহলে আমি ক্লাস রেকর্ড করতে পারবো না। যদি এই মুহূর্তে বৃষ্টি নামে, তাহলে আমি ছাতা নিয়ে বের হব, আদারওয়াইজ বের হব না, সানগ্লাস নিয়ে বের হবো, কথার কথা। বা যদি এখন একটু জাস্ট এ মিনিট, তো যেটা বলতেছিলাম, সরি, যে ইফের পরে আমরা সাধারণত কি দেখি? কন্ডিশন। কন্ডিশন যদি সত্য হয়, তাহলে ওই অনুযায়ী কাজ করবে, মানে তার স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, আদারওয়াইজ হবে না। ওকে, এটাই মানে আমরা ইফ দিয়ে বলছি। এখানে সি প্রোগ্রামিংয়ে তোমরা ইতিমধ্যে ব্যবহার করেছো ইফ ইলস, বা এটা নেস্টেড ইফ ইলস এক্সেট্রা। এবং পরিশেষে একই রকম কাজ যখন বারবার সম্পাদন করতে হয়, তখন সেটাই হলো আসলে ইটারেশন। ইটারেশনের তোমরা ইতিমধ্যে পড়েছো ফর লুপ, হোয়াইল, ডু হোয়াইল ইত্যাদি। আচ্ছা, আমরা এখানে মজার ব্যাপার লাস্টে একটা কথা আমি এড করে দিয়েছি। আমরা গো টু যে স্ট্রাকচারটা আছে, এটা লুপ, এটাকে বলা হয় ইভিল লুপ, এটা আমরা ইউজ করব না। এটা আমার প্রোগ্রামটাকে আরও জটিল করে তুলে সেই জিনিসটা আমরা বাদ দেওয়ার চেষ্টা করব। এখানে একটা সিম্পল একটা উদাহরণ হিসেবে আমরা একটা ফ্যাক্টরিয়াল সংখ্যার দেখার চেষ্টা করেছি। তো ফ্যাক্টরিয়ালটা আসলে কি করে? এই যে তিনটা বৈশিষ্ট্য আমরা বললাম, সিলেকশন, একটার পর একটা আমার কি করতে হবে? সিকোয়েন্স মেনটেন করতে হবে, and then সিলেকশন অ্যান্ড লাস্টে ইটারেশন। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কিছু ফিচার, যেমন ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি: পলিমরফিজম, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স। এখানে যে কোনো বস্তু হতে পারে, বই, একটা বস্তু, বুক, একই রকম বুক বা বইয়ের যে ফিচারগুলো আছে, এই ডেটাগুলো আছে, এই মেথড, এগুলো সব মিলে আসলে এই ক্লাসটা গঠিত। এখানে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কিছু কোর প্রিন্সিপাল, অলরেডি 4টা প্রিন্সিপাল আলোচনা করছি, তারপরেও আমি আবার এটাকে রিপিট করি, এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। এখান থেকে একটা এমসিকিউ হতে পারে। যেমন ডেটা এবং মেথডগুলোকে আমরা আসলে কি করি? একত্রিত করে অ্যাক্সেসগুলোকে রেস্ট্রিক্ট করে। আমি আবারও বলে নিচ্ছি যে অ্যাক্সেস কি করবে? সে প্রাইভেটলি অ্যাক্সেস করতে পারবে অর পাবলিক অ্যাক্সেস করতে পারবে, এগুলাকে আমার ডিফাইন করে দেওয়া, রেস্ট্রিক্ট করে দেওয়া। ইনহেরিটেন্স, একটা ক্লাসের প্রপার্টি যখন আরেকটা ক্লাস গ্রহণ করে, সেটা হলো আসলে ইনহেরিটেন্স।
পলিমরফিজমের কথা বলা হয়েছে, অ্যাবস্ট্রাকশনের কথাও আমরা ইতিমধ্যে বলে ফেলেছি যে কমপ্লেক্সের যে ডিটেলসগুলোকে সেটা হাইড করে সিম্পল, একদম সিম্পল ইন্টারফেসটা দাঁড় করাবে, সেটা হলো আমার অ্যাবস্ট্রাকশন। এখানে আমি তোমাদের বোঝার জন্য জাস্ট এখানে কোড করা লাগবে না, যেহেতু আসলে কোডে অনেক বেশি সময় যাবে। আমি জাস্ট দুটো এক্সাম্পল দেখানোর চেষ্টা করেছি, একটা C++-এ এবং অপরটি জাভাতে। তো এখানে ভেহিকল নামে একটা ক্লাস দেখানো হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ যে এই যে প্রটেক্টেড, তিনটা মোডে সাধারণত কাজ করে। এটা এমসিকিউ হতে পারে, পাবলিক, প্রাইভেট এবং প্রটেক্টেড। এখানে দেখতে পাচ্ছ এই ব্র্যান্ড নামে আমরা এটা স্ট্রিংকে ডিক্লেয়ার করেছি, স্ট্রিং টাইপের ডেটা, এবং ইন্টিজার টাইপের ডেটা হলো এখানে স্পিড হলো ইন্টিজার টাইপের ডেটা। ওকে, এটা দুটা ভেরিয়েবল এখানে আমরা ডিক্লারেশন দেখতে পাচ্ছি। এখানে লক্ষ্য করো, এই প্রটেক্টেড দেওয়ার কারণে কিন্তু আসলে আমার কীরকমভাবে আমার পরবর্তী বা ক্লাসের বাইরে থেকে কিভাবে অ্যাক্সেস করতে পারবো কি পারবো না, এই যে এই সমস্ত যে অ্যাক্সেসগুলোকে যে কনস্ট্যান্ট বিধিনিষেধ আমি আরোপ করতেছি, এটি আসলে এনক্যাপসুলেশন। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ কার নামে একটা ক্লাস আমি অলরেডি ডিক্লেয়ার করেছি, বাট এটা কি করবে, ভেহিকল ক্লাসের কিছু বৈশিষ্ট্যকে সে কি করবে, গ্রহণ করবে। এই যে এই ব্যাপারটা হলো ইনহেরিটেন্স। ওকে, সেমভাবে আমরা এখানে জাভার একটা উদাহরণ আমরা দেখানোর চেষ্টা করেছি। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো আসলে টপিক এখানে চলে আসে, অ্যাবস্ট্রাকশনটা চলে আসতেছে, এনক্যাপসুলেশন চলে আসতেছে, এবং একই সাথে আমার কনস্ট্রাক্টর এখানে দেখতে পাচ্ছি। তো যেহেতু এমসিকিউ বেসড হবে, সো এত বড় প্রোগ্রাম থাকবে না, বাট প্রোগ্রামের কনসেপ্টটা খুব জরুরি, কারণ ওখান থেকে আমার এমসিকিউটা চলে আসবে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরের যে টপিকটা আছে ডিবাগিং, ডিবাগ করতে হবে। কীরকম আমরা একটু দেখে নিই। আসলে আমাদের যে কোড আছে, কোডে কোনো ইরর আছে কিনা, ইরর খুঁজে সেটাকে আমরা ফিক্স করব। যেমন আমরা একটু বাস্তবে উদাহরণে চলে যাই, তাহলে আমাদের মনে হয় এই ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। কীরকম, যে এখানে দেখতে পাচ্ছি ইররগুলো কি হতে পারে, সিনট্যাক্স ইরর, লজিক্যাল ইরর এবং রান টাইম ইরর। ওকে, আমরা একটা ছোট একটা প্রবলেম সলভ করি, সেটা হলো দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করব। এটা দিয়েই এই তিনটা ইররকে আমরা ডিফাইন করার চেষ্টা করব। ওকে, আমরা একটু দেখে নেই। সাপোজ একদম সিম্পল, আমি আবারও বলছি, কোড দেখানো আমার উদ্দেশ্য না, বাট কোডের মাধ্যমে আমরা যে থিওরিটাকে কভার করতে পারি সেটা আমার দেখানোর উদ্দেশ্য, এবং প্রতিটা টার্মিনোলজি এই কোডের মাধ্যমে এক্সপ্লেন করা যায়, সেটা তোমরা যদি চেষ্টা করতে পারো তাহলে একদম সহজ হয়ে যাবে তোমাদের জন্য। এবং সেটার জন্য যে একদম কমপ্লেক্স প্রোগ্রাম করতে হবে ব্যাপারটা এরকম না। যেমন এখানে আসলে দুটা সংখ্যা নিব, সিম্পল দুটো সংখ্যা নিয়ে এবং দুটো সংখ্যা যোগ করে রাখার জন্য আমরা সাধারণত একটা সামেশন, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখানে তিনটা ভেরিয়েবল এ, বি এবং সামেশন বা সাম। তো দুটো ভ্যালু আমি এখানে ইনপুট নিব। তোমরা জানো ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশনটা ব্যবহার করা হয়, এটা লাইব্রেরি ফাংশন। তো স্ক্যান ফাংশন সংক্ষেপে আমরা স্ক্যানএফ বলবো। এটা আসলে এই যে stdio, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এটাও তোমাদের লাগবে, আমি একটু লিখে দিচ্ছি। stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, সংক্ষেপে আমরা
স্টুডিও, আমরা অনেক স্টুডিও বলে থাকি। ওকে, আসলে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এই লাইব্রেরি হেডার ফাইলটার মধ্যেই এই লাইব্রেরি ফাংশন কী কাজ করতে পারবে সেটা ডিফাইন করা আছে, বর্ণনা করা আছে। ওকে, এখানে দেখতে পাচ্ছ যেহেতু দুটো ভ্যালু, একটা ইন্টিজার টাইপের ভ্যালু, এই জন্য % দিয়ে দিলাম। এটাও ইন্টিজার টাইপের ভ্যালু নেব আমরা। এটার বেসিকটা যখন পড়বো সিতে আমরা আর একটু দেখার চেষ্টা করব। ওকে, দুটো ভ্যালু আমরা নিয়ে নিলাম। সিম্পল দুটো ভ্যালু যোগ করে আমরা তৃতীয় আর একটা ভেরিয়েবলে রাখলাম। ওকে, এটা না রাখলে চলে, বিভিন্নভাবে সরাসরিও দেখাতে পারতাম। তারপরে একদম সিম্পলভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছি। এখানে কোনো কিছু আর লিখলাম না, সাম। ওকে, এটা আমি সেভ করে নিলাম সামেশন দিয়ে। আমি এটাকে এক্সিকিউট করি। ওকে, দেখলাম 5 এবং 7 12। ওকে, এখন এখানে আমাদের, তোমরা ইতিমধ্যে জেনেছ যে 3 প্রকারের আমরা দেখতে পাচ্ছি। একটা সিনট্যাক্স এরর, মানে আমার যে কাঠামোগত ভুল যদি আমি করে থাকি তাহলে যে এররটা দেখাবে সেটা হলো আমার সিনট্যাক্স এরর। তাহলে আমরা ইতিমধ্যে কিন্তু একবার শুরুর দিকে তোমাদের মনে আছে কিনা, আমরা একটা সিনট্যাক্সে ভুল করে ফেলেছিলাম। যেমন এখানে মেইন ফাংশন ধরো, মেইন ফাংশনের মধ্যে আমি ওপেনিং ব্র্যাকেট এবং ক্লোজিং ব্র্যাকেটটা আমি ইউজ করলাম না ফার্স্ট ব্র্যাকেটের, সেক্ষেত্রে আমি কম্পাইল করি, দেখো আমার এখানে ভুল দেখাচ্ছে, তার মানে এটা আমার সিনট্যাক্সে ভুল হয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে সাপোজ সে ফর এক্সাম্পল এখানে আমি একটা সেমিকোলন ইউজ করলাম না, তাহলে দেখি এখানে আমার ভুল দেখাবে। আমি যদি চিন্তা করি যে না, আমি এখানে প্রিন্ট ফাংশনে বা প্রিন্টএফের মধ্যে আমি এফ লিখলাম না, দেখো কি দেখায়, হ্যাঁ এই যে অলরেডি এখানে ভুল হচ্ছে। সো এই যে কাঠামোগত যে ভুলটা, এটাই হলো অ্যাকচুয়াল আমার সিনট্যাক্স এরর। তো এখানে অলরেডি তোমরা এটা বুঝতে পারতেছো, এই যে সিনট্যাক্স এরর, আমরা যে কোনো যে ল্যাঙ্গুয়েজের রুলসগুলো আছে এই রুলসগুলোকে যদি আমরা ব্রেক করি তাহলে যে এররটা দেখাবে সেটাই হলো সিনট্যাক্স এরর। এরপরে যদি আমরা আসি লজিক্যাল এরর, মানে প্রোগ্রাম রান করবে বাট আসলে অ্যাকচুয়াল রেজাল্টটা দিবে না। কীরকম আমরা যদি একটু দেখে নেই, যেমন এখানে দেখতে পাচ্ছি সাপোজ 2 এবং 4 যদি যোগ করি তাহলে রেজাল্ট আসবে 6। ওকে ফাইন, চমৎকারভাবে কাজ করতেছে, বাট এই প্রবলেমটা সবই ওকে। ধরে নাও তোমাকে আমি যোগ করতে বলতেছি, আমি তোমাকে দুটো ডেটা দিব, তুমি বলো স্যার আমাকে ভাইয়া আমাকে দুটো ডাটা দেন। ওকে, দুটো ভ্যালু দেন, আমি 5 এবং 10 দিলাম। তুমি কি করবা, ইতিমধ্যে মনে মনে যোগ করে ফেলছো খুব দ্রুত, তোমার রেজাল্ট 15 বাদ দিয়ে তুমি এখন যদি 5 বলো, কিন্তু তুমি কিন্তু মনে মনে ঠিকই করেছো, বাট বলার সময় ভুল বলতেছো। এটা আসলে লজিক্যাল, যেমন ভুল। তো কীরকম ভুল, এখানে আমি রেজাল্টটা দেখো, দুটো ভ্যালু নিয়েছি, তাও ঠিক আছে, ইনপুট হিসেবে এখানে দুটো ভ্যালু ইনপুট করলাম। আচ্ছা, এখানে ইনপুট টু ভ্যালু, আচ্ছা এখানে কি করছি আমি যোগ করেছি সামেশন, এবং এখানে কি করছি আমি শো করছি, প্রিন্ট করাইছি কার ভ্যালু, যোগের ভ্যালুটা। বাট একটু লক্ষ্য করো তো রেজাল্টটা কত আসে, একটু পূর্বে দেখেছি 2 এবং 4, হওয়ার কথা 6, কিন্তু আলটিমেটলি রেজাল্ট আসতেছে 2। প্রোগ্রাম কিন্তু রান হচ্ছে, কিন্তু রেজাল্টে আমরা সঠিকটা পাচ্ছি না। কারণটা হলো যে দেখানোর সময় আমি সামেশনের ভ্যালুর পরিবর্তে যে প্রথম ভ্যালুটা যোগ করেছিলাম সেই ভ্যালুটাই প্রদর্শন করার চেষ্টা করতেছি। এটা আমার লজিক্যাল ভুল। সো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এটাই আমরা দ্বিতীয় টাইপের ভুলের ক্ষেত্রে অলরেডি দেখেছি। ওকে, এখানে যেমন আমরা সিম্পল একটা উদাহরণ দিয়েছিলাম,
লজিক্যাল এররের। তিনটা ভ্যালুর মধ্যে অ্যাভারেজ বের করব, বাট দেখতে পাচ্ছ এখানে a প্লাস বি প্লাস সি ভাগ 3, তাহলে তো আমার অ্যাকচুয়াল অ্যাভারেজ আসবে না, কারণ সির ভ্যালুটাকেই আমরা করব। এখানে অলরেডি ভাগ হয়ে তারপর আমার আসবে। ওকে, এখানে a প্লাস বি প্লাস সি, যদি ভ্যালুটাকে এইভাবে লিখতাম a প্লাস বি প্লাস সি, তিনটা আগে যোগ কর বা তারপর আমার ভাগ হবে। ওকে, তাহলে কিন্তু কোনো সমস্যা থাকতো না, এভারেজটা চলে আসতো। তার মানে এটা আমার লজিক্যাল ভুল এখানে। এর পরবর্তী ভুলটা হলো রান টাইম এরর। এটা আবার কীরকম? যেমন আমরা কি আসলে চাইলেই সকল ভ্যালু কে, যেমন আমি যদি এখন এটাকে ধরো যোগের পরিবর্তে ভাগ করতে চাই, সাপোজ ডিভিশন দিয়ে দিলাম এখানে, আচ্ছা সিম্পল এটাকে আরটা কোড করে ফেলি। এখানে দেখতে পাচ্ছ আমি এটাকে যদি ভাগ করব, দুটো সংখ্যা নেব এবং দুটো সংখ্যার মধ্যে ভাগ করব। ওকে, তাহলে আমরা একটু দেখি আমাদের রেজাল্টটা কি আসে। ওকে, সাপোজ 4কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে রেজাল্ট আসতেছে 2। ওকে ফাইন, এটা চমৎকারভাবে কাজ করতেছে। বাট তোমাদের কাছে একটা প্রশ্ন, সেটা হলো আমরা যদি কোনো সংখ্যাকে এনি নাম্বার, কোনো সংখ্যাকে যদি 0 দ্বারা ভাগ করার চেষ্টা করি, এটা কি আসলে সম্ভব? না। তাহলে এটা কি ফল দিবে? এটা আসলে আমার কোনো রেজাল্ট দিতে পারবে না, এটা ডিফাইন করতে পারবে না, তাই না? কারণ এটাকে 0 দ্বারা ভাগ করা যায় না কোনো সংখ্যাকেই। সো আমি যদি চেষ্টা করি, আমার এমনভাবে ডিজাইন করা আছে, এখানে তোমরা ক্যালকুলেটরের চেষ্টা করতে পারো, কোনো সংখ্যাকে জাস্ট 0 দ্বারা ভাগ করার চেষ্টা করতে পারো। যেমন 4কে যদি আমি 0 দ্বারা ভাগ করি, 4 দিলাম 0, তার মানে 4কে 0 দ্বারা ভাগ করার চেষ্টা করলে দেখো কি আসে, কিচ্ছু আসবে না। এবং অনেকগুলো কম্পাইলার আছে এটা ভুল দেখাবে এবং এটা বন্ধ হয়ে যাবে, এটা একদম ডেডলক অবস্থায় চলে যাবে, এরকম হতে পারে। বা বিভিন্ন ক্যালকুলেটরে দেখবো ম্যাথ এরর আসতেছে, চেষ্টা করতেছো ম্যাথ এরর, আসলে এটা সম্ভব না। সো এটা হলো আসলে অ্যাকচুয়ালি রান টাইম এরর। এখানে এরর দেখার চেষ্টা করলাম কোডিংয়ের মাধ্যমে, তোমরা যে কোনো প্রোগ্রামের মাধ্যমে এটা দেখতে পারো এবং ওইভাবে বর্ণনা করতে পারো। আশা করি তোমাদের এই সংক্রান্ত কোনো সমস্যা আর থাকবে না। আচ্ছা, এখানে আমরা একটা স্ট্রাকচার প্রোগ্রামিং এবং ওওপি এর মধ্যে কিছু পার্থক্য তুলে ধরার চেষ্টা করছি। আমি বিশ্বাস করি এই পার্থক্যগুলো, মানে এই ফিচারগুলোর মধ্যে আমরা পার্থক্য নিরূপণের মাধ্যমেই এই দুটো প্যারাডাইমের মধ্যে যত ধরনের সমস্যা আছে আমরা সলভ করতে পারবো এবং আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কীরকম? আমরা অলরেডি দুটো ডেফিনেশন অলরেডি দেখে ফেলেছি আমরা, যে আমরা অর্গানাইজটা কী হিসাবে, এটা হলো প্রসিডিওর এবং ফাংশনের ভিত্তিতে, ঠিক আছে? ওইতে লিনিয়ার একদম স্টেপ বাই স্টেপ ফ্লো, একটার পর একটা যাবে, সেটাই হলো আসলে আমার এই স্ট্রাকচার প্রোগ্রামিং। অলরেডি আমরা ফ্যাক্টোরিয়াল সংখ্যার ক্ষেত্রে একটা উদাহরণ দিয়েও তোমাদের দেখানোর চেষ্টা করেছি। ওকে, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কি দেখতে পাই? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের মধ্যে কোডগুলোকে আমার এই code is organized around objects that combine data and behavior, এবং ডেটা এবং তার যে বিহেভিয়ারগুলো আছে এগুলাকে আসলে কম্বাইন করে যে অবজেক্টগুলো আছে এই অবজেক্টগুলো নিয়ে মূলত কাজ করে, এবং এক রকমের অনেকগুলো অবজেক্ট নিয়ে আমরা আসলে কাজ করব এবং শ্রেণীবিন্যাস তাদেরকে করার মাধ্যমে যে ক্লাসে রূপান্তর করব বা একটা ক্লাসে নিয়ে আসব, ঠিক আছে? সেটা হলো আসলে ওওপি।
তার প্যারাডাইমটা অলরেডি তোমরা জেনে গেছো, সেটা প্রসিডিউরাল। বিশেষ করে ফাংশনের উপর আমরা ফোকাস করব। আর এখানে ফোকাসটা হবে কিসের? অবজেক্ট এবং ক্লাসের, যেটা একটু আগেই আমি বলে ফেলেছি। এবং কি কম্পোনেন্টস হিসেবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কি কি থাকতে পারে, যে ফাংশন থাকবে, লুপ, তার বিভিন্ন ধরনের কন্ডিশনস আমরা দেখেছি। লুপের ক্ষেত্রে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল ইত্যাদি, বা কন্ডিশন, মানে এটা সি প্রোগ্রামিংয়ের থেকে আমি এটা উদাহরণটা দিচ্ছি। তো ওখানে আমার ক্লাস, অবজেক্ট, বিভিন্ন মেথড, আসলে যে ফাংশনগুলোকে আমি এইভাবে যদি বলি সিম্পলভাবে, সি প্রোগ্রামিং বা প্রসিডিউরাল প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা বলবো ফাংশন, আর অন্য ক্ষেত্রে সেটাকে আমরা আসলে মেথড হিসেবে ডিফাইন করব, বলবো। ওকে, তো ডাটা হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে আসলে মাস্ট বি ডেটা এবং ফাংশনগুলোকে সেপারেট হিসেবে গণ্য করা হয়। বাট আমরা ইতিমধ্যে জেনে গেছি যে ডেটা এবং এই মেথডগুলোকে একটা ক্যাপসুলেট করা যায়। ক্যাপসুলের মধ্যে যেমন ওষুধগুলো বা মেডিসিনগুলো ভরে রাখে তার প্রোটেকশনের জন্য, সেমভাবে এই ডেটা এবং মেথডগুলোকে ক্যাপসুলেট করা হয়, যেটাকে আমরা এনক্যাপসুলেশন নামে অভিহিত করেছি। অ্যাবস্ট্রাকশন অলরেডি তোমাদের মনে আছে, অ্যাবস্ট্রাকশন কিছুই না, এটা আসলে একদম কমপ্লেক্স জিনিসটাকে সিম্পলভাবে ইন্টারফেসে দাঁড় করানো, সিম্পল। এটার এই সুবিধাটা স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে বা প্রসিডিউরাল প্রোগ্রামিংয়ে খুবই আসলে কম পাওয়া যায়, এই জন্য লিমিটেড। ঠিক আছে, এটা ফাংশনের মাধ্যমে অ্যাচিভ করতে হয়, বাট ওওপিতে এটা খুব স্ট্রং। এবং ইতিমধ্যে আমরা ইনহেরিটেন্স যখন ওওপির ফিচারগুলো দেখলাম, ফিচারের ক্ষেত্রে অবশ্যই এটা সাপোর্ট করে। এবং আমরা কার এবং ভেহিকেলের দুটো উদাহরণ দেখেছি, যে এই কারটা কি করবে, ভেহিকেল ক্লাসের বৈশিষ্ট্যগুলোকে সে ইনহেরিট করতেছে। ওকে, কিন্তু স্ট্রাকচারড প্রোগ্রামিংয়ে সেটা সাপোর্ট করে না। পলিমরফিজম বিশেষ করে এটাও সাপোর্ট করে না। বাট এখানে একটা মজার ব্যাপার হলো ফাংশন ওভারলোডিং, একটু মাথায় রাখবা, ফাংশন ওভারলোডিং মানে যদি খুব অল্প পরিসরে, সীমিত পরিসরে এটার ব্যবহারটা হয় স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে, বাট ওপিতে এটা ব্যাপকভাবে এটা ব্যবহৃত হচ্ছে। এটা মেথড ওভাররাইডিং হিসেবে আমরা কনসিডার করতেছি, বা মেথড ওভারলোডিং। ওকে, এনক্যাপসুলেশন। ওকে, একটু আগেই দেখেছি আমরা, এটা নিয়ে আর অনেকক্ষণ কথা বলেছি, এটা নিয়ে আর কথা বলতে যাচ্ছি না। এবং কোড রিউজেবল, আমরা চাই যে আমাদের সময়টা কম লাগুক, বাট কমপ্লেক্স একটা প্রোগ্রাম যখন তুমি ডিজাইন করো, তখন তোমার মাথায় থাকবে যে কত কম কোড ইউজ করে এই প্রবলেমটাকে সলভ করা যায়, এই প্রোগ্রামটাকে দাঁড় করানো যায়। সো আমাদের মাথায় থাকে যে আমাদের কোড রিউজেবিলিটির যে ফিচারটা আছে, বা এটাকে সর্বোচ্চ ব্যবহার করা। সো কিন্তু স্ট্রাকচার প্রোগ্রামিংয়ের এই সুবিধাটা খুব কম, সীমিত পরিসর। বাট আমরা যেহেতু ইতিমধ্যে জেনেছি আমাদের বিভিন্ন ফিচার আছে, অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার, সেই ফিচারগুলো ব্যবহার করে কোড রিইউজেবল, মানে এটার কোডের পুনরায় ব্যবহার আমরা নিশ্চিত করতে পারি। এই যে অলরেডি দেখেছো ইনহেরিটেন্সের ক্ষেত্রে, পলিমরফিজম ইত্যাদির ক্ষেত্রে আমরা কোডটাকে বারবার পুনরায় ব্যবহার করতে পারি আমরা। ওকে, তো আমরা যদি চিন্তা করি ছোট ছোট যে প্রবলেমগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ কার্যকরী স্ট্রাকচার প্রোগ্রামিং। বাট কমপ্লেক্স কিছুর জন্য, বড় প্রোগ্রাম ইআরপি সিস্টেম দাঁড় করা, বা সেটার জন্য কিন্তু আসলে স্ট্রাকচার প্রোগ্রামিংটা খুব বেশি ফলপ্রসূ না। সেক্ষেত্রে অবজেক্ট ওরিয়েন্টেড এর বিপরীত। ওকে, মাঝে মাঝে এটা খুব এমসিকিউতে এটা চলে আসে, যে তোমরা দেখতে পাবে যে স্ট্রাকচার প্রোগ্রামিং বা প্রসিডিউরাল প্রোগ্রামিং এর কোন ল্যাঙ্গুয়েজটা আছে। এখানে সাধারণত সি অথবা প্যাসকেলের নামটাই তোমরা দেখবা। এই দুটো ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার প্রোগ্রামিং অথবা প্রসিডিউরাল প্রোগ্রামিং এর একটা অন্যতম উদাহরণ। এখানে জাভা, সি প্লাস প্লাস, পাইথন বা আদার যে প্রোগ্রামিংগুলো আছে এখন বর্তমানে অতি উচ্চতরের ভাষা যেগুলো আমরা ব্যবহার করতেছি, সেগুলো কিন্তু সবই ওওপি। ওকে, তো এখন
আমরা পরবর্তী যে টপিকটা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ল্যাঙ্গুয়েজের যে কিছু বেসিক আছে সেগুলো নিয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে। তো যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক না কেন, সকল ল্যাঙ্গুয়েজের জন্য আসলে কিছু কমন টার্মিনোলজি থাকে, যেমন তার ভ্যারিয়েবলটা কি। এখন অনেকেই ভ্যারিয়েবলটাকে এইভাবে যদি আমি দেখি, প্রথমেই ডেটা টাইপ, তার ভ্যারিয়েবল নেম। আচ্ছা, এটাকে আমি একদম সিম্পলভাবে যদি দেখি, আমরা মোবাইল সিমে নাম্বার সেভ করি, যে কোনো নাম দিয়ে হোক না কেন। এখানে নামটা মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয়টা হলো এর মধ্যে যে ভ্যালুটা রাখা হয়েছে বা মোবাইল নাম্বারটা রাখা হয়েছে, সেভ করছি, সেটা হলো মুখ্য বিষয়। উদাহরণস্বরূপ আমি যদি একটু চিন্তা করি, এক্সাম্পল ইন্টিজার এ, এখানে এ একটি ভেরিয়েবল। এ কি ধরনের ভেরিয়েবল? এ ইন্টিজার টাইপের ভেরিয়েবল। ইন্টিজার টাইপ মানে কি? ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, মানে এ এমন একটা পাত্র যে পাত্র শুধুমাত্র পূর্ণ সংখ্যাকে ধারণ করতে পারবে, অন্য কোনো টাইপের ডেটা সে রাখবে না। টাইপের ভেরিয়েবল। ওকে, সেম এই যেটা বললাম, অন্য অন্য টাইপটা কি কি হতে পারে? সেটা নিউমেরিক হতে পারে, মানে সেটা ইন্টিজার টাইপের হতে, পূর্ণ সংখ্যা হতে পারে, দশমিক যুক্ত সংখ্যা হতে পারে। দশমিকের মধ্যে আবার একটা রেঞ্জ আছে, দশমিকের পরে কত ঘর পর্যন্ত যাবে সেটা রেঞ্জ দিয়ে, সেটা ফ্লোটিং বা ডাবল টাইপের হতে পারে। সেটা আমরা বিভিন্ন ধরনের ইজিক্টকে দেখেছি। আমরা ওয়েলকাম টু মাই স্পেশাল বিসিএস ক্লাস আমরা দিলাম, ডাবল কোটেশনের মধ্যে, উদ্ধৃতকরণ চিহ্নের মধ্যে অনেক কিছু থাকতে পারে, যে ডাবল কোটেশনের মধ্যে সেটা আমার স্পেসও থাকতে পারে, সেটা আমার আলফানিউমেরিক কোন ক্যারেক্টার হতে পারে, ডিজিট হতে পারে, কিংবা স্পেশাল সিম্বল হতে পারে। তো এইগুলো যদি প্রদর্শন করা দরকার হয় বা এগুলো নিয়ে কাজ করা দরকার হয়, সেক্ষেত্রে আমরা স্ট্রিং টাইপের ডেটা ইউজ করতে পারি। বুলিয়ান, আমরা আসলে লজিক নিয়ে যখন কাজ করি, কোনো একটা লজিক্যাল, সেটা 0 হতে পারে, সেটা 1 হতে পারে। তো সেক্ষেত্রে আমার বুলিয়ান টাইপের ডাটা ব্যবহার করি। বুলিয়ান টাইপ মানে হলো সেটা হয় সত্য হবে, নয় মিথ্যা হবে, সেটা বিশেষ করে কন্ডিশন। তো ট্রুটাকে আমরা আসলে 1 হিসেবে কনসিডার করি এবং ফলসটাকে 0 হিসেবে কনসিডার করি। ইতিমধ্যে তোমরা ডিজিটাল লজিক ডিজাইন বা ডিজাইনে যেমন নাম্বার সিস্টেম, বাইনারি সিস্টেমে ইতিমধ্যে সেটা পড়েছো, যে ট্রু যেটা, সেটাই আমার হাই অবস্থাকে কনসিডার করে ধরা হয় এবং লো কে 0। ওকে, লো ভোল্টেজ, হাই ভোল্টেজ এবং মেশিনের অন অফ একই অবস্থা, কিন্তু এখানে যদি আমি চিন্তা করি, এটা মেশিনের অফ অবস্থা এবং এটা মেশিনের অন অবস্থা। সেই নাম্বার সিস্টেমে যেটা পড়েছো সেই জিনিসটাই এখানে আমরা দেখতে পাচ্ছি, একই ব্যাপার। তো এখানে আমরা সমজাতীয় ডেটাগুলোকে এক পরস্পর রাখতে আসলে আমরা কি করি, একটা অ্যারে ব্যবহার করি বা লিস্ট ব্যবহার করি। ডেটার যে কালেকশনটা আছে সেটা আমরা দেখে নেব এবং প্রোগ্রামিংয়ের মাধ্যমে, তাহলে আমাদের কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখানে কন্ট্রোল স্ট্রাকচারের মধ্যে অলরেডি তোমরা জানো, এটা আমি বলে ফেলেছি। বিভিন্ন ধরনের ইফ এলস বা সুইচ, এই কন্ডিশনাল স্টেটমেন্টগুলো আমরা ব্যবহার করি শর্ত সাপেক্ষে কাজ করার জন্য, এবং লুপগুলো ব্যবহার করি ফর, হোয়াইল, ডু হোয়াইল ইত্যাদি ইত্যাদি। ফাংশন বা মেথড, বিভিন্ন রিউজেবল যে ব্লকগুলো আছে সেগুলোর জন্য আমরা ব্যবহার করি। যেমন আসলে আমি যোগ করতে চাই, এমন একটা তৈরি করে রাখছি যে দুটো ভ্যালু আসবে, যে কোনো দুটো ভ্যালু, শুধু এই একটা আমি ফাংশন তৈরি করেছি, আমি মেথড তৈরি করেছি, এটাকে বলবো ইউজার ডিফাইন ফাংশন, যেটা আমি নিজে তৈরি করেছি। যাই কিছু দিই না কেন, দুটো ভ্যালু, যে দুটো ভ্যালু আসার পরে কি রিটার্ন করবে, দুটো ভ্যালুকে যোগ করে, এই যে এ এবং বি যোগ করে সেটা আমাকে প্রদর্শন করবে। ওকে, তো আমি এই বেসিক দেখানোর সময় তোমাদের আরেকটা ফাইল একটু দেখাতে চাই, যেহেতু আসলে আমাদের সি প্রোগ্রামিংয়ের বেসিকটা আমাদের দাঁড় করাইতে হবে। তো এইটার পূর্বে আমি সিম্পল একটা প্রোগ্রাম ডিজাইন করার জন্য যতগুলা ধাপ অনুসরণ করতে হয়, এই ধাপগুলা বা স্টেপগুলা
নিয়ে একটু আলোচনা করতে চাই। ইতিমধ্যে এটা তোমরা দেখে ফেলেছো প্রোগ্রাম করার সময়। এটা অলরেডি তোমরা জানো। আমি তারপর একটা আলোচনা করি যে আসলে প্রোগ্রাম ডিজাইনের স্টেপগুলা বা ধাপগুলা কী কী স্টেপস হতে পারে। দেখো, আমরা দুটো সংখ্যা যোগ করব, তো যোগ করার জন্য এইটা একটা প্রবলেম। এই প্রবলেমটা কীভাবে সলভ করতে পারি, তাহলে এইটাই যদি আমরা একটু আমলে নেই তাহলে কিন্তু আমার এই পুরো স্টেপটা চলে আসে। দেখো, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, আসলে আমার কী কী রিকোয়ারমেন্ট লাগবে, মানে অ্যানালাইসিস করতে হবে। আমার আউটপুট ডিজাইন কী হবে, কী কী আউটপুট ফলাফল চাই, ফলাফলটা চাই দুটো সংখ্যা যোগ করে যে সংখ্যায় দিই না কোনো তার ফলাফলটা দেখানো, এবং তার জন্য কী ইনপুট নিতে হবে, তাহলে আমার দুটো সংখ্যা কী নিতে হবে, ইনপুট হিসেবে নিতে হবে। এবং একটা আমি ধারণা করে নিলাম, ঠিক আছে, এইভাবে এই রিকোয়ারমেন্টগুলো আমি অ্যানালাইসিস করলাম। এবং একই সাথে এটা করার পর তোমরা অলরেডি জানো যে অ্যালগোরিদমটাকে কীভাবে ডেভেলপ করতে হয়। আমি যেভাবে আমার অ্যালগোরিদম তোমার অ্যালগোরিদমের সাথে মিলবে এমনটা নয়, তুমি তোমার মতো করে ডিজাইন করবে, আমি আমার মতো করে ডিজাইন করব। বাট আলটিমেট গোল হলো আমাকে সমস্যাকে সমাধান করা, প্রবলেমকে সলভ করা, এবং যে আমি আউটপুটটাকে ডিজাইন করছি, যে আউটপুটটা আমার পাওয়ার কথা সেই আউটপুটটাকে নিয়ে আসা। তো অনেকে সহজ রাস্তায় যায়, অনেকে কঠিন রাস্তায় যায়, অনেকে একটু মানে কম্বাইন্ড বা মডারেট রাস্তায় যায়, এটা আমরা জানি। যে রাস্তায় যাক না কেন, তার যে প্রক্রিয়াগুলো অনুসরণ করছে, এই প্রক্রিয়া বা ধাপগুলো অনুসরণ করছে, এই ধাপগুলোকে সমন্বিতভাবে আমি যদি দেখি, এটা হলো আসলে অ্যালগোরিদম। তো এই অ্যালগোরিদমের পরে যে ছোটো ছোটো মডেলগুলো আছে, মডেলগুলো আমরা ডিজাইন করে ফেলবো। আসলে এইটার মধ্যেই তৈরি হয়ে যায়। এবং কী কী ডেটা নিয়ে কাজ করবে, ডেটা স্ট্রাকচারটাকে সিলেকশন করা। যেমন এই যে ইতিপূর্বে আমরা দেখেছি যে হ্যাঁ, আমরা শুধু পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে চাই, এ বি সাম দিয়েছিলাম, তাই না, যে দুইটা সংখ্যা এ আর বি, এটাও দুইটা পূর্ণ সংখ্যা রাখবে, এবং যে ফলাফলটা আসবে সেটাও আমার পূর্ণ সংখ্যা। এখন তোমরা যদি দশমিকযুক্ত সংখ্যা ইউজ করতে চাও, তাহলে ফ্লোট টাইপের দিলে তাহলে সেক্ষেত্রে আমার দশমিকযুক্ত ডাটা ব্যবহার করতে পারতাম, কিংবা ডাবল টাইপের ডাটা ব্যবহার করতে পারতাম। আবার যদি ক্যারেক্টার টাইপের ডাটা নিত, তাহলে অক্ষর নিয়ে আমরা কাজ করতাম। তো এই যে সমস্ত ব্যাপারগুলো আমরা অলরেডি দেখে ফেলেছি, সেই জিনিসটাই হলো আমার যে ডেটার আরও হতে পারে। একটু পূর্বে দেখেছো অ্যারে, আমরা দেখেছি অ্যারে আর কিছুই না, যে ডেটার যে কালেকশনটা, সমজাতীয় যে ডাটার কালেকশনটা, একই নাম থাকবে, বাট পরপর তারা সন্নিবিষ্ট থাকবে। যেমন আমরা প্রায় সবাই হোস্টেল, ইউনিভার্সিটি লাইফে আমরা কী করি, ইউনিভার্সিটি লাইফে হোস্টেলে অবস্থান করেছি। হোস্টেলে 1002, 1003, 1004 এরকম রুমগুলো পরস্পর থাকে, বাট হোস্টেলের যে নামটা কিন্তু একটা থাকে। হলের একটা নাম থাকবে, তো একটা নাম, বাট একটা নামের মধ্যে অনেকগুলো রুম, 50টা রুম, 100টা রুম পরপর সন্নিবিষ্ট করা থাকে। এরকম সেম এই প্রক্রিয়াটা অনুসরণ করা হয়। এবং মজার ব্যাপার হলো, এই একই সিকোয়েন্স কিন্তু আমাদের যে সিম আছে, মোবাইল সিমের যে ডেটাগুলো সংরক্ষণ করা হয়, এরকম অলরেডি স্লটে ভাগ করা থাকে, পরপর সাজানো থাকে, এবং নির্দিষ্ট স্লটে নাম্বারগুলো আমার সেভ হয়ে যায়, বসে যায়। ওকে, আমরা ইতিমধ্যে কোডিংটাও দেখে ফেলেছি, এবং টেস্টটা করেছি আমার কোনো ভুল ত্রুটি আছে কিনা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমরা ডিবাগ করেছি এবং সেটা ফিক্স করেছি। যদি কোনো কিছু ডকুমেন্টেশন দরকার হয়, অলরেডি আমরা ডকুমেন্টেশনও করে ফেলেছি, তোমরা ইতিমধ্যে দেখেছো। এখানে আমার এইটার প্রোগ্রামটাকে ডকুমেন্টেশন করা, এই যে ইনপুট টু ভ্যালু, বা এটাকে আরও অনেকভাবে সুন্দরভাবে ডকুমেন্টেশন করতে পারো, এটা আমরা শর্ট করে ফেলেছি সময়ের জন্য। এবং পরবর্তীতে এখন আমরা জানি যে কোনো তুমি একটা প্রোগ্রাম ডিজাইন করেছো, বা এটা ইআরপি সিস্টেম দাঁড় করাইছো, তো ইআরপি সিস্টেম দাঁড় করিয়ে কি এখানে শেষ হয় না, মাস্ট বি সেটা ডিপ্লয় করছো। ডিপ্লয় করার পরে দেখা যাচ্ছে না, এটা এই জায়গাতে ভুল হচ্ছে, এই জায়গায় একটু মেনটেন করা দরকার। প্রতিটা সিস্টেম, সেটা আমার সফটওয়্যার সিস্টেম হতে পারে, সেটা হার্ডওয়্যার সিস্টেম হতে পারে, এটা মাস্ট বি মেনটেন্যান্স করতে হবে একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ড টাইম পর, অথবা যদি কোনো ভুল ত্রুটি হয় যে কোনো সময় এটাকে করতে হতে পারে। যে এই যে পুরো প্রক্রিয়াটা হলো আমার প্রোগ্রাম ডিজাইনের যে স্টেপ। এটা অনেক বই দেখবা কম বেশি, অনেক বইয়ে 4টা 5টা আছে, অনেক বইয়ে 6টা 7টা আছে, অনেক বইয়ে এরকম
5টা 6টা বা যে কোনো দিতে পারে, এখানে সমস্যা নাই, তুমি তোমার নিজের মতো করে এটা দাঁড় করে ফেলবে। এখানে 11টা লিখছি বিদায় যে 11টা লিখতে হবে কথা নাই, অনেকে 5টা দিয়েই এটা শেষ করে ফেলে যে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করছে, ওকে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের মধ্যে সে আর অ্যালগোরিদম বা সবগুলো নিয়ে আসছে, দেন কোড করছে, টেস্ট করছে, টেস্ট অ্যান্ড ডিবাগ, এবং শেষে মেনটেন্যান্স করে ফেলছে, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মেনটেন্যান্স, এভাবে সে দাঁড় করাইছে। এটা হলো বিভিন্ন অথর বিভিন্নভাবে ব্যাখ্যা করছে, আলটিমেটলি কিন্তু ব্যাপারটা একই। ওকে, আচ্ছা, এটা যাওয়ার আগে আমি একটা উদাহরণ দেখানোর চেষ্টা করেছি, পার্থক্য দেখানোর চেষ্টা করেছি সি, সি প্লাস প্লাস এবং জাভা। তো আমি ধরে নিচ্ছি 3টা ল্যাঙ্গুয়েজের খুব সিম্পল কিছু ধারণা তোমাদের মধ্যে আছে, একদম সিম্পল। সেই আলোকেই আমি একটু দেখানোর চেষ্টা করব। তো তার পূর্বে আমি এই প্রোগ্রামিং সির কিছু যেগুলো এখন আমাদের আসলে খুব বেশি কাজে লাগবে, আমরা কিছু এমসিকিউর ক্ষেত্রে চলে যাই এবং একই সাথে কোড করি, কোড করার মাধ্যমে এমসিকিউগুলো কীভাবে আসলে একে অপরের সাথে সম্পৃক্ত, কীভাবে সলভ করতে পারি বা আমরা শিখেছি সেটা চলে আসবে। স্ক্যানফ এই ফাংশনটা ব্যবহার করেছি, তাই না? আর প্রিন্ট ফাংশনটা কিসের জন্য? এটা কি ইনপুট নেওয়ার জন্য না আউটপুট প্রদর্শনের জন্য? এটা কিন্তু আউটপুট প্রদর্শনের জন্য। মজার ব্যাপার হলো এগুলা, এই যে প্রিন্টএফ, স্ক্যানএফ, এগুলা এই ফাংশনগুলা লাইব্রেরি ফাংশন। আমি কিন্তু এগুলো তৈরি করিনি, আমি যেটা তৈরি করবো সেটা হলো ইউজার ডিফাইন। আমি ডিফাইন করে দেবো যে ফাংশনগুলো, সেটা ইউজার ডিফাইন, বাট এগুলা আমি ব্যবহার করিনি, তৈরি করিনি, এগুলো শুধু আমি ব্যবহার করতেছি। এগুলো অলরেডি তৈরি করা আছে এবং কি কাজ করবে সেটাও বর্ণনা করা আছে। এগুলোকে বলা হয় লাইব্রেরি ফাংশন। তো লাইব্রেরি ফাংশনে এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি অলরেডি যেহেতু এটা এমসিকিউতে খুব বেশি এটা আসার সম্ভাবনা আছে, যে সি প্রোগ্রামিংয়ে ইনপুট নেওয়ার জন্য লাইব্রেরি ফাংশন কোনগুলো? ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ, গেট ক্যারেক্টার ইত্যাদি এই ফাংশনগুলো ব্যবহার করা হয় এবং একই সাথে প্রিন্টএফ, পোর্ট ক্যারেক্টার এগুলো আমার ব্যবহার করা হয়। এটা অনেকে স্পেলিংয়ে অনেক সময় আমি ক্যারেক্টার বলছি বিধায় অনেকেই বলেন পুট CHAR। তো এই যে এই আউটপুট লাইব্রেরি ফাংশনগুলো কিন্তু আমরা আউটপুট এবং ইনপুটের ক্ষেত্রে ব্যবহার করি। তো অলরেডি দেখছো, তাহলে এখানে আর কোনো সমস্যা হবে না। তো বেশিরভাগ আমরা স্ক্যানএফ, প্রিন্টএফটাই বেশি ব্যবহার করি, আর স্ট্রিং বা অন্যজাতি হলে ফোর্স এইগুলো ব্যবহার করতে পারি আমরা। ওকে, আমরা এখানে খুব চমৎকার একটা আমি টেবিল তোমাদের দিয়ে রাখছি, তোমাদের এটা কাজে লাগবে। যে আমরা প্রোগ্রামিং করি সাধারণত 2-4টা ব্যবহার করি, কিন্তু সবগুলো কিন্তু ব্যবহার করি না। যে কীরকম, সাপোজ এখানেই, তাহলে আমরা প্রতিটা দেখে নিই। ওকে, ওয়েলকাম টু মাই ক্লাস, এটা যদি আমি একটু এক্সিকিউট করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা লাইনে আসছে। আমি চাচ্ছি ওয়েলকাম এর পরে এটাকে আমি নতুন লাইনে নেব। দেখো /n দিলাম, তাহলে /n দেওয়ার পরে কি রেজাল্টটা আসছে আমরা একটু দেখে নেই। ওয়েলকামের পরে নতুন লাইনে চলে আসছে। সো এখানে আমরা বলতে পারি যে আউটপুট প্রদর্শনের জন্য /n ব্যবহার করা হয়। সেমভাবে প্রত্যেকটা জিনিস ব্যবহার করি, তাহলে আমরা আরও বুঝতে পারবো। আমি 2-4টা দেখিয়ে দেবো, আশা করি তোমরা বাকিগুলো ট্রাই করবে। ট্যাব, আমরা নর্মাল যে এটা ট্যাব ব্যবহার করি, এটা সেই দেখো
দেখো ওয়েলকাম এর পরে কতটুকু জায়গা, অনেকটুকু জায়গা আছে, স্বাভাবিকের চাইতে একটা ট্যাব পরিমাণ স্পেস নিয়েছি। যদি আমি আরেকটা ট্যাব দিই তাহলে আরেকটা ক্লিয়ার হবে তোমাদের কাছে। ওকে, দেখতে পাচ্ছ ওয়েলকামের পরে দুটো ট্যাব ব্যবহার করার কারণে কতটুকু স্পেস নিয়ে ফেলেছে। সো আমাদের এই ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কোন কাজ করবে সেটা তোমরা দেখে নিবা। যে ট্যাবের জন্য আউটপুটে যে হরিজন্টাল ট্যাব প্রদর্শন করি, ভার্টিক্যাল ট্যাব প্রদর্শন করি, সতর্ক সংকেত প্রদানের জন্য আমরা /a ব্যবহার করি, এরকম প্রত্যেকটা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারের কাজটা দেখে নিবা। এবং ডাবল স্ল্যাশ কোথায় ব্যবহার করি আমরা আউটপুটে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারের জন্য, সেটা আমরা অলরেডি করে ফেলেছি। এবং এটাকে আবার অনেকে কনফিউজড করে ফেলে এই জায়গাটাতে। যদি আমি এই জায়গাতে ব্যবহার করি, এটা কিন্তু আমার কোডের কোনো অংশ ধরা হবে না। এটা এখানে আমরা মন্তব্য করার জন্য, কমেন্ট সেকশনে কোনো কিছু লেখার জন্য আমরা এনিথিং, যে কোনো কিছু লিখতে পারবো এখানে। এটা কিন্তু কোনো ইফেক্ট করবে না, ঠিক আছে? সরি ব্যাকস্ল্যাশ, তো স্ল্যাশ দুই ধরনের, একটা ব্যাকস্ল্যাশ, একটা ফরওয়ার্ড স্ল্যাশ। এটা আমরা লিখে ফেলেছিলাম, এখানে কিন্তু কোনো সমস্যা হবে না। ওকে, এরপর এইটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। যে ফাংশনগুলো আমরা ব্যবহার করি তা কোন হেডার ফাইলের অন্তর্ভুক্ত। তোমরা দেখো অলরেডি কিন্তু আমরা যখন প্রোগ্রাম করেছি প্রথমেই দিয়েছি হ্যাশ ইনক্লুড, কি অন্তর্ভুক্ত করো এই হেডার ফাইলটা stdio.h, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের জন্য যে লাইব্রেরিগুলো আছে বা যা আছে সবগুলোকে অন্তর্ভুক্ত করো। সেটা কোন ফাইলে আছে .h, মানে .h মানে হলো এই হেডার ফাইল। কি হেডার ফাইল? stdio.h। তো এরকম অনেকগুলো হেডার ফাইল সাধারণত আছে, আমরা সামনে কাজ করার সময় অনেকে দেখেছি, অনেক ব্যাপক পরিমাণ ব্যবহার করেছি। সেগুলার এক একটার অধীনে এক একটা লাইব্রেরি ফাংশন আছে, সেই লাইব্রেরি ফাংশনগুলো আমরা দেখে নেব। যেহেতু আমরা ইতিমধ্যে জেনেছি এই যে 6টা কিন্তু অলরেডি দেখে ফেলেছি ইনপুট এবং আউটপুটের জন্য, ঠিক আছে? একইভাবে ম্যাথ, মানে আমরা যে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলা বা টার্মিনোলজিগুলো আসবে, প্রবলেমগুলো সলভ করব, ইত্যাদি ইত্যাদি দেখার জন্য, কাজ করার জন্য এখানে এই ম্যাথ লাইব্রেরিটা ব্যবহার করা হয়। মজার ব্যাপার হলো, আমি তারপর বলে দিই, স্কোয়ার রুট SQRT, স্কোয়ার রুট জন্য SQRT এই লাইব্রেরি ফাংশনটা ব্যবহার করব। পাওয়ার যেমন x⁻y, এইরকম কোনো ম্যাথমেটিক্যাল বা টার্মিনোলজি যখন আসে সেখানে POW এই লাইব্রেরি ফাংশনটা ব্যবহার করো অ্যাবসলিউট ভ্যালু প্রদর্শনের জন্য, সাইন, কস, ট্যান এবং র্যান্ডম ভ্যালুর জন্য, ইত্যাদি ইত্যাদির জন্য আলাদা আলাদা আমার ফাংশন অলরেডি তৈরি করা আছে। আমরা জাস্ট সেগুলোকে ইউজ করবো। এগুলো সবগুলোই আমরা পাবো এই math.h এই হেডার ফাইলের মধ্যে। আচ্ছা, এই কনসোল ইনপুট আউটপুট সাধারণত এই কনসোল ইনপুট আউটপুটটা এখানে আমি ব্যবহার করি নাই। পুরাতন যে বইগুলো আছে বা আছে সেগুলোতে ব্যাপকভাবে এটা দেওয়া আছে conio.h। এই কনসোল ইনপুট আউটপুটের মধ্যে এই যে ক্লিয়ার স্ক্রিনটাকে আগে ক্লিয়ার করতে হতো। আমরা অনেক সেই নীল স্ক্রিন, আমার এখনও মনে হচ্ছে টার্বো সিতে যখন প্রোগ্রাম করতাম তখন ক্লিয়ার স্ক্রিন এই মেথডটা আমরা বা ফাংশনটা ব্যবহার করতাম। গেট পুট ক্যারেক্টার, গেট ক্যারেক্টার, যে কোনো ক্যারেক্টার দিলে একটা কাজ করতো। এরকম এটার জন্য আমার কোনিও, আমরা সংক্ষেপে বলতে পারি এটা কনসোল ইনপুট আউটপুট, এই হেডার ফাইলটা আমরা ব্যবহার করি। এবং স্ট্রিং নিয়ে কাজ করার জন্য string.h। তো স্ট্রিংগুলোকে আমরা কপি করতে পারি, স্ট্রিংগুলোকে কনকেটিনেশন করার জন্য এবং স্ট্রিংগুলোকে কম্পেয়ার করার জন্য আমার এই মেথডগুলো ব্যবহার করা হয়ে থাকে সাধারণত। তো সাধারণত এর বাইরে ইনশাল্লাহ থাকবে না, কারণ এখানে যেহেতু মানে এত কঠিন লেভেলের কোনো কিছু দিবে না সাধারণত, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। সিম্পলের মধ্যেই থাকবে যাতে সবাই এটা টাচ করতে পারে, এবং বেসিক জ্ঞান থাকলে ইনশাল্লাহ এটা সম্ভব।
ওকে, এখানে আমরা বিভিন্ন ধরনের ডেটা দেখতে পাচ্ছি। আমি ইতিমধ্যে ইন্টিজার নিয়ে প্রোগ্রাম করে ফেলছি। তো এই ইন্টিজার টাইপের ডেটাটা হলো পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করে। এখানে মজার ব্যাপার হলো মেমোরি সাইজ অনেকে আমরা এটা মুখস্থ করি। আসলে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কার উপর? আমাদের যে কম্পাইলার ব্যবহার করতেছি এই কম্পাইলারের উপর ভিত্তি করে এই কত মেমোরি কত সাইজ এটা আমরা একটু উদাহরণের মাধ্যমে একটু দেখে আসি, তাহলে আমাদের মনে হয় ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তো এখানে অলরেডি দেখো আমি সময়ের সুবিধার্থে তোমাদের একটা কোড আমি আগে রেখে দিয়েছি, যেখানে ইন্টিজার টাইপের একটা সাপোজ এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, ফ্লোট টাইপের, ডাবল টাইপের, ক্যারেক্টার টাইপের। তো এইখানে সাইজ অফ, যদি আমি এই লাইব্রেরি ফাংশনটা ব্যবহার করি তাহলে যে ভেরিয়েবলটা আছে ভেরিয়েবলটার নাম দিলেই এই ভেরিয়েবলের যে সাইজ আছে কতটুকু সেটা অলরেডি বেরিয়ে যাবে এখানে। তাহলে আমরা প্রোগ্রামটাকে রান করি, তাহলে আমাদের কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে সাইজ অফ ইন্টিজার 4 বাইট, ফ্লোট টাইপের 4 বাইট, ডাবল টাইপের 8 বাইট এবং ক্যারেক্টার 1 বাইট। এখন এটা 32 ভার্সনের যদি আমি ব্যবহার করি তাহলে এক ধরনের দেখাইতে পারে, 64-এ ইউজ করলে আলাদা ধরনের দেখাইতে পারে। সো এটা কিন্তু কোনো ফিক্সড বলা যাবে না, ঠিক আছে? তো সাধারণত এই জন্যে কিন্তু এটা একটা রেঞ্জ আছে, এই রেঞ্জটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাচ্ছি যে মেমোরিটা 1 বাইট, আসলে এটা কিভাবে কাজ করে? 1 বাইট মানে হলো 8 বিট, 2 টু দি পাওয়ার 8, তাহলে কত হয়? 256। হ্যাঁ, 256। যদি 256 হয় তো 256টা নিতে পারি। তার মধ্যে একটু লক্ষ্য করো, -128 থেকে +127 পর্যন্ত মোট 256টা। কারণ যদি আমি সংখ্যা রেখার ক্ষেত্রে চিন্তা করি, নাম্বার সিস্টেমে 0 -128 0 সহ +127, এখানে 128টা, এখানে 0 সহ 128টা, মোট 256। তো এইটা আমি আবারও বলছি, এই খুব ইজি। যেমন 4 বাইট মানে কত? 4 8 32 বিট, তাই না? 32 বিট। তো 2 টু দি পাওয়ার আমরা যদি এভাবে হিসাব করি তাহলে কিন্তু আমার অ্যাকচুয়াল ভ্যালুটা এখানে চলে আসবে। আচ্ছা, তো এবং একই সাথে এটার সাথে আমি একটু অ্যাড করে দেই যে ডেটা টাইপটা এখানে ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোটিং টাইপ, পয়েন্ট, এবং এই ফ্লোটিং পয়েন্টের মধ্যেই এটা ডাবল টাইপ এবং ফ্লোটিং মধ্যে একটু পার্থক্য আছে। আমরা যদি সিম্পল দেখি যে দশমিকের পরে সাধারণত একটু বেশি ঘর পর্যন্ত যখন আমার যেতে হয় বা একদম প্রিসিশন ভ্যালু নিয়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে আমরা ডাবল টাইপের ডাটা নিয়ে কাজ করব। আর নর্মাল যে দশমিকযুক্ত বা যে ভ্যালুগুলো নিয়ে আমরা কাজ করি, ফ্র্যাকশন ভ্যালুগুলো নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ফ্লোটিং পয়েন্ট ডেটা নিয়ে কাজ করব। তো এক্ষেত্রে আমি এইখানেই একটু অ্যাড করে দিই যে ক্যারেক্টার টাইপের জন্য পার্সেন্সি, এটাকে বলা হয় স্পেসিফায়ার। ইন্টিজার টাইপ যদি কখনো আমরা ইতিমধ্যে ব্যবহার করেছি, তোমরা দেখেছো %d, তার মানে ইন্টিজার এই ডিতে ডেসিমাল যে ভ্যালুটা আছে সেখান থেকে আমরা নামকরণটা এখানে আসলে অ্যাকচুয়ালি করা হয়েছে ফ্লোটিং পয়েন্ট %f, এবং এই ফ্লোটিংটাই যদি দীর্ঘমেয়াদী লং টাইপের হয় এই জন্য লেখা হয় %lf। তো অলরেডি এখানে বলা আছে
ধন্যবাদ। যে ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, ডাবল টাইপ এবং স্ট্রিং এর জন্য এস, এবং যদি লং ইন্টিজার হয় তো যেহেতু ইন্টিজারের জন্য ডি ব্যবহার করি, লং ইন্টিজারের জন্য এলডি। আচ্ছা, মানে ইন্টিজারটাই আর একটু বেশি সাইজের আমি যদি নিতে চাই সেক্ষেত্রে লং ইন্টিজার ব্যবহার করা হয়। ওকে, আমরা প্রত্যেকটা ডেটা নিয়ে এখানে দেখতে পারি। যদিও সময়ের স্বল্পতা, আমরা এমসিকিউতে চলে যাব, এই জন্য আমি এটা স্কিপ করতেছি। এটা খুবই সিম্পল, তোমরা এইগুলো ব্যবহার করে কোড করে ফেলবা, এবং প্রত্যেকটা ডেটা টাইপে থাকবে এবং স্পেসিফায়ার ব্যবহার করবা যাতে কারো কোনো ধরনের কোনো প্রবলেম না থাকে। আশা করি কোনো সমস্যা থাকবে না। এবং মজার ব্যাপার হলো এই যে কম্পাইলারগুলো আছে, এখানে কিছু প্রশ্ন আসে এই কম্পাইলার থেকে, কারণ কিওয়ার্ডগুলা, যে কিওয়ার্ডগুলার নির্দিষ্ট অর্থ কম্পাইলারের কাছে আছে, এগুলো আমি অন্য কাজে ব্যবহার করতে পারবো না। আমি আবারও বলেছি, এগুলো অন্য কোনো কাজে আমি ব্যবহার করতে পারবো না। যেমন ভেরিয়েবলের নাম ঘোষণায় আমি ইন্টিজার এবিসি দিছি, এবিসির জায়গায় যদি ইন্টিজার এর জায়গায় ফ্লোট দিলাম, সাপোজ এরকম ইন্টিজার একটু পূর্বে লিখেছিলাম ইন্টিজার এ, এটাও কি বোঝায়? এ হলো একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। এ কি টাইপের ভেরিয়েবল? ইন্টিজার টাইপের ভেরিয়েবল, অর্থাৎ পূর্ণসংখ্যা ধারণ করবে। বাট আমি যদি লিখি ইন্টিজার, এইখানে লক্ষ্য করো আমি এটা লিখলাম রেজিস্টার, না আমি এটা ব্যবহার করতে পারবো না, কারণ এটা হলো একটা কিওয়ার্ড। নির্দিষ্ট অর্থ অলরেডি জমা আছে কার কাছে? কম্পাইলারের কাছে। সে অন্য কিছু মিনিং করে বসবে, সো এখানে আমার ভুল দেখাবে। যেমন আমি যদি এটা তোমাদের একটু দেখাই তাহলে তোমরা আরো ক্লিয়ার হবে। ইন্টিজার এর জায়গায় যদি আমি দিলাম সাপোজ ফ্লোট দিলাম, দেখো কি দেখায়। হ্যাঁ, এখানে প্রথমেই ভুল দেখাইছে, এই যে ডিক্লারেশন স্পেসিফায়ার্স, এখানে আমার ভুল দেখাইছে, যে আমি যেভাবে স্পেসিফাই করছি সেটা আমার ভুল হয়ে গেছে। সো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে যে কিওয়ার্ডগুলো আছে খুবই সিম্পল, এই যেগুলো তো আমরা অলরেডি দেখিয়ে ফেলেছি, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট টাইপের, ঠিক আছে। এই যে ফর, হোয়াইল, ডু, তারপরে আমার এই যে গো টুর কথা বলেছিলাম, ঠিক আছে। ভোলাটাইল, এখানে অলরেডি ডাবল টাইপেরও আমরা দেখেছি। শর্ট টাইপ সাইন্ড হতে পারে, আনসাইন্ড হতে পারে, যেমন যে কোনো পজিটিভ ভ্যালু, নেগেটিভ ভ্যালু, যে কোনো কিছু নিয়ে কাজ করতে হলে সুইচ কেস আছে আমার, সেক্ষেত্রে ইফ এলস। তো দেখো অলরেডি ম্যাক্সিমাম বলেই ফেলছি আমি। একবার এক নজর দেখলেই আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। এখানে কন্ডিশনাল হিসেবে এগুলো ব্যবহার করেছি। ফর লুপ হিসেবে ফর, হোয়াইল, ডু হোয়াইল ইত্যাদি এগুলা অলরেডি আমরা ইতিমধ্যে জেনে গেছি, বা আমরা সি প্রোগ্রামিং পড়ার সময় জানি। তো এখান থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি, খুব বেশি, যে আমরা ভেরিয়েবল যে লিখব, এই ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার কিছু রুলস আছে। রুলসগুলোকে আমরা মুখস্থ করব না, মুখস্থ করব না, আমরা একটু দেখে নিই, তাহলে আমাদের কাছে আর কখনো এটা ভুল হবে না। যেমন এই দিছি, এরপরে যদি আমি 11 দিতাম সাপোজ, মানে প্রথম মাস্ট বি একটা কি দিয়ে শুরু করছি? অক্ষর দিয়ে শুরু করছি। পরে যদি আমার কোনো ডিজিট থাকে তাও কোনো প্রবলেম সাপোজ এখানে হবে না। যেমন এরপরে 11 দিছি, এখানে দেখাচ্ছে ওকে 11 কথার কথা। এটাকে আমি একটা এর ক্ষেত্রে লিখে ফেলি, এটা দরকার নেই, শুধুমাত্র এই ডিক্লারেশনটাই রাখি। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছ, তার মানে ঠিক আছে, প্রোগ্রাম রান করতেছে, কোনো প্রবলেম নাই। বাট যদি আমি ডিজিট দ্বারা শুরু করি, দেখো কি হয়। ডিজিট দ্বারা কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার চেষ্টা করতেছি, সেক্ষেত্রে আমার কি দেখাবে? ভুল। মানে আসলে এটা আমরা কোনো ভেরিয়েবলকে ডিজিট দ্বারা শুরু করতে পারবো না। এটা কিন্তু আমরা শিখে ফেললাম। সেকেন্ড, যদি মনে হয় যে না, তাহলে আমরা কি করতে পারি? এরপরে এইগুলোর মধ্যে কোনো স্পেশাল সিম্বল, যেমন হ্যাশ সিম্বল, একটু দেখে নেই। না, পারি না। কোনো স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল সিম্বল, যেমন @ এই যে হ্যাশ চিহ্ন, কিংবা @
এম্পারস্যান্ড, এগুলো আমরা আসলে ওই ডলার সাইন, এগুলো আমরা স্পেশাল ক্যারেক্টার, এক্সপ্রেস সিম্বল এগুলো ব্যবহার করতে পারবো না। ওকে, এরপর যদি আমি একটু দেখে নেই যে আন্ডারস্কোর, এটা কোনো এই যেরকম হাইপেন ব্যবহার করা যাবে না। দেখি, যেমন নাম্বার, সাপোজ এটা লিখলাম, এটা কি হবে? না, হবে না। বাট এই হাইপেনের জায়গায় যদি আন্ডারস্কোর ব্যবহার করি তাহলে কিন্তু হয়ে যাবে। আন্ডারস্কোর ব্যবহার করলে সে একটা শব্দ হিসেবে এটাকে কনসিডার করে। যেমন এখানে নাম্বার, এখানে আমি দিতে পারি, যদি আরও ব্যবহার করতে পারি, এখানে আন্ডারস্কোর ব্যবহার করে আরও কিছু দিলাম, সেটাও হতে পারে, কিন্তু কোনো সমস্যা দেখাবে না। ওকে, তার মানে আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো, ঠিক আছে। নামের শুরুতে আমরা কোন ডিজিট ব্যবহার করতে পারবো না, এবং কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবো না। এবং এখন এখানে আমি যদি কোনো ফাঁকা রাখি, দেখি স্পেস দিয়েছি ফাঁকা, আসলে কি এটা হলো? না, কোনো ভ্যারিয়েবলের নামের মাঝে কোনো ফাঁকা থাকতে পারবে না। তাহলে তো একটা শব্দ হিসেবে এখানে কনসিডার করতে পারতেছে না, এখন সে বুঝতে পারতেছে না এটা কি, এটা কোন টাইপের, এটা কোন টাইপের, এটা আলাদা ভ্যারিয়েবল কিনা সে ডিফাইন করতে পারতেছে কিনা, পারতেছে না। বাট এখানে যদি আমি কমা দিয়ে দিতাম তাহলে কিন্তু সে এটাকে আরেকটা ভ্যারিয়েবল হিসেবে কনসিডার করতে পারতো তখন। এখন দেখো, এখন কিন্তু হবে। ওকে, এই যে 4-5টা আমরা উদাহরণ দেখার চেষ্টা করলাম, এটা এখানে বলা আছে, আর কিছুই না। যে আসলে কি করতে পারে, বর্ণ এবং অক্ষর এগুলা এবং আন্ডারস্কোর এগুলো ব্যবহার করা যাবে, অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবো না। ওকে, ফাইন। এ থেকে জেড পর্যন্ত এগুলো কিন্তু আমরা ব্যবহার করছি। তারপরে প্রথম ক্যারেক্টারটা কি হতে হবে, বর্ণ মানে অক্ষর হতে হবে অথবা আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। প্রথম অক্ষর কোনোভাবেই কি করা যাবে না, নাম্বার হওয়া যাবে না, এটাই। তারপরে কিওয়ার্ড কি ব্যবহার করা যাবে, ওই যে আমি একটু আগে দেখেছি কিওয়ার্ড ব্যবহার করা যায় না। যেমন ইন্টিজার, এটা সাপোজ এটা লিখলাম, আমরা রেজিস্টার দিয়ে দিয়েছিলাম, এটা ডাবল দিলাম বা ডু দিলাম, না, করা যাবে না, কারণ ডুটা একটা কিওয়ার্ড। ভেরিয়েবলের নাম হিসেবে কখনো কিওয়ার্ড ব্যবহার করা যায় না। ওকে, তো এই যে এই নামগুলো দিয়ে আমার সাধারণত একটা এইগুলো এমসিকিউ থাকার সম্ভাবনা এখানে অনেক বেশি, অলরেডি এটা আমরা দেখে ফেলেছি। ওকে, এখানে আমরা একটু দেখে নেই আমাদের যে অ্যারে ঘোষণা, অ্যারে ডিক্লারেশনটা আমরা দেখেছি। তো যেমন ভেরিয়েবল ডিক্লারেশনটা দেখেছি, একই জাতীয় একই নাম, সাপোজ আমি 5টা দেখতে চাই, সাপোজ এখানে লিখলাম 5, তার মানে এটা কিন্তু 5টা ভেরিয়েবল একসাথে আমার ডিক্লেয়ার হয়ে গেল। কিরকম? 0। এটা সাধারণত মনে রাখবো, এটা হলো ইন্ডেক্স, কয়টা টোটাল কয়টা ভেরিয়েবল এখানে হবে তা বলে দেওয়া, সেটা হবে 0 থেকে শুরু হয়, নিচের মাত্রাটা 0, 1, 2, এটা আলাদা আলাদা ভেরিয়েবল হিসেবে তখন তারা কাজ করবে, আমরা কাজ করাইতে পারবো। ওকে, তো এখানে এই যে অ্যারের যে সাইজটা আছে এখানে 5 দিছি, এটা হলো অ্যারের নামটা দিছি, এবং পরস্পর তারা এরকম আমি কতগুলো নিতে চাই ওই অনুযায়ী যখন ডিক্লেয়ার করার সাথে সাথে মেমোরিতে সে জায়গা দখল করে নেবে। এখন যদি 2D হয়, 2D মানে আমি যদি বিভিন্ন ম্যাট্রিক্স পড়েছি বা নির্ণয় করার সময় করেছি, তো সেখানে রো এবং কলাম, প্রথমেই দেখব রো কয়টা এবং কলাম কয়টা, রো এবং কলাম এর উপর ভিত্তি করেই হয় রো সংখ্যাটা দেব এখানে, রো সাইজটা এবং কলামের সাইজ, এটা দিয়ে আমরা 2D অ্যারে ঘোষণা করতে পারি, 2D অ্যারে। ওকে, এটাও এমসিকিউতে খুব বেশি আসে। এরপর এগুলো অলরেডি আমি কথার মধ্যে অলরেডি বলে ফেলেছি যে আমার মেশিন ভাষা, মানে আমার যে ভাষাটা আমি অলরেডি বর্ণনা করতেছি, আমি লিখতেছি, সেটা কিন্তু আসলে মেশিনের ভাষা না। এটা কি মেশিনের ভাষা? এই যে তোমরা দেখতে পাচ্ছ এই কোডটা কি মেশিনের ভাষা? কখনোই নয়। বাট এটাকে আমার যন্ত্রের ভাষায় রূপান্তর করতে হবে, সেজন্য ব্যবহার করা হয় কম্পাইলার। ওকে, তো সেটা এই মেশিন ভাষাটা কি? এই মেশিন ভাষাটাই হলো বাইনারি ল্যাঙ্গুয়েজ। এটাকে বলবো আমরা, যেহেতু একদম 0-1 এটা বোঝা খুব কষ্ট, এটা নিচু স্তরের ভাষা, নিম্ন স্তরের একটা ভাষা, ঠিক আছে। ওকে, যেহেতু শুধু 0-1 লিখি তাহলে এটা তো মেশিনের নিজস্ব প্রোগ্রাম, তার জন্য কি কোনো কম্পাইলার দরকার হবে না, তার জন্য কোনো ধরনের কোনো
কম্পাইলার দেখা হবে না, কারণ কম্পিউটারের নিজস্ব ভাষা। আর 01 থাকার কারণেই কিন্তু কম্পিউটারটা এত বেশি ফাস্ট, কারণ দুইটা ডিজিটের উপর ভিত্তি করে সে ডিসিশন নিতে পারে। সো তার ম্যাথমেটিক্যাল এবং লজিক্যাল যত ধরনের অপারেশন আছে সে দুটো ডিজিটের মাধ্যমেই সে নিয়ে থাকে। ওকে, এখানে আমরা দেখার চেষ্টা করছি প্রথম প্রজন্মের যে ছিল সেটা হলো এই মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা, যেটা আমরা 01 দিয়ে কনসিডার করছি। এরপরে পরবর্তী দেখা গেল যে না, 01 দিয়ে খুবই কষ্ট প্রোগ্রাম করা সবার জন্য সম্ভব না। এটাকে একটু সাংকেতিক উপায়ে যদি আমি করতে পারতাম, যেমন অ্যাড, যোগ করো, অ্যাড মানে যোগ করো, এ এবং বি, এর ডেটাগুলো এবং বি যোগ করো এবং এর মধ্যে রাখো, সাপোজ একুইপমেন্টের মধ্যে রাখো। তো যারা তোমরা মাইক্রোসফট বিভিন্ন সময় বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এখানে কোড করেছো তারা অলরেডি জানো। তো সাংকেতিক ভাষা, সংকেতের মাধ্যমে আমরা যে দেওয়ার চেষ্টা করেছি এবং সেখানে আমরা এটাকেও আমরা মেশিনের ভাষায় রূপান্তর করতে গেলে একটা অ্যাসেম্বলার ব্যবহার করেছি। আমরা ইতিপূর্বে জানি একটা অ্যাসেম্বলার ব্যবহার করেছি, কারণ এই সাংকেতিক ভাষাটাকেও তো কম্পিউটার বুঝতে পারবে না, কম্পিউটারকে বোঝার জন্য আমরা অ্যাসেম্বলার ব্যবহার করেছি। এখানে উচ্চ স্তরের একটা ভাষা, উচ্চ স্তরের ভাষা হিসেবে সি প্রোগ্রামটা ব্যবহার করছি। মজার ব্যাপার হলো এই প্রোগ্রাম অনেক সময় আসে এমসিকিউতে, সিকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, কারণ এই সি দিয়ে যেমন 01 মানে মেশিনের ভাষায় প্রোগ্রাম রচনা করতে পারো এবং উচ্চ স্তরের ভাষার পর্যন্ত কোড করতে পারো, এটা আমরা অলরেডি দেখলাম। তাহলে দুটো মাধ্যমে যেহেতু করা যায় এই জন্য বলা হয় মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো অলরেডি এটা নিয়ে আলোচনা করেছি আমরা, এখান থেকেও এমসিকিউ চলে আসে। লাস্টে আমরা একটু এই সি প্রোগ্রামে খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি একটা এমসিকিউ, যা আসলে আমরা অ্যালগরিদমটাকে চিত্রের মাধ্যমে যখন উপস্থাপন করি সেটাই হয়ে যায় ফ্লো চার্ট। এই ফ্লো চার্টটা আমরা চিত্রে কোন কোন সিম্বল, আমি কি আমার ইচ্ছা মতো সিম্বল লাগাবো? না, কিছু সিম্বলের কিছু অর্থ আছে, সেই অর্থটা যেমন আমরা যদি যে কোনো কিছু স্টার্ট করতে চাই বা ইন করতে চাই সেক্ষেত্রে আমরা এই ওভাল ব্যবহার করতে পারি। এই স্টার্ট এবং এন্ডের জন্য একই সাথে আমার যে সামুদ্রিকটা আছে এই সামুদ্রিক দিয়ে আমার কি বোঝায় ইনপুট এবং একই সাথে আউটপুট বোঝায়। বাট কোনো কিছু যে প্রক্রিয়াকরণ প্রসেস, এই প্রসেসের জন্য ব্যবহার করতে হয় এই আয়তক্ষেত্র বা রেক্টেঙ্গেল সিম্বলটা। এই রেক্টেঙ্গেলটা আমরা এখানে ব্যবহার করতে পারি আমার প্রক্রিয়াকরণের জন্য। এবং মাস্ট বি যখন আমার ডিসিশন নিতে হয়, ইফ যদি সংখ্যাটা জোড় হয়, সাপোজ কোনো সংখ্যাকে যদি আমি 2 দিয়ে ভাগ করার পর সাপোজ এটার মিলে যায়, তাহলে আমরা সংখ্যাটাকে বলবো ইভেন, আদারওয়াইজ আমরা বলবো অড। এই যে ইফ, যদির পরে যে শর্তটা, এই শর্ত সাপেক্ষে কোনো কাজ হতেও পারে না হতে পারে, তো সেজন্য ডিসিশন মেকিং এর জন্য, সিদ্ধান্ত গ্রহণের জন্য আমরা এই ডায়মন্ড সিম্বলটা ব্যবহার করতে পারি এবং খুব বেশি ব্যবহৃত হয়। এবং অনেকগুলা কাজ যখন এখানে কাজ এরকম আসবে, একটা পয়েন্টে মিলিত হবে, তখন সেটাকে আমরা এই বৃত্ত সার্কেল দিয়ে এটাকে সংযোগ স্থাপন করে থাকি বিভিন্ন ফ্লোর। এবং একই সাথে আমরা এখানে বুঝতে পারছি এটা খুব সহজ তীর চিহ্ন দ্বারা, যে ডেটার প্রবাহ বা কোন স্টেপের পরে কোন ধাপটা যাবে সেটা, এই ধাপগুলা আমি বোঝানোর জন্য সাধারণত এই তীর চিহ্ন ব্যবহার করে থাকি। ওকে, আমরা এখন এটি ফিরে যাব। আসলে যেহেতু আমাদের এমসিকিউ বেসড, আমরা একটু কিছু এমসিকিউ দেখার চেষ্টা করব তোমাদের সাথে। ওকে, আমি এমসিকিউগুলোর অ্যান্সার এবং কিছু এক্সপ্লেনেশন অলরেডি এখানে দিয়ে রেখেছি, তোমরা এখানে দেখবে এবং আশা করি সি প্লাস প্লাসের যে বেসিক যে টার্মিনোলজিগুলো আছে এগুলো দেখলেই আলহামদুলিল্লাহ চলে আসবে এর মধ্যেই। অনেক বেশি কঠিন কোনো কিছু জানার দরকার নেই, কারণ যেহেতু অনেকগুলো সাবজেক্ট এখানে পরীক্ষা হবে, সো আমার বিশ্বাস যে একদম কোশ্চেন হবে একদম সিম্পল টু মডারেট, এর বেশি হবে না। অ্যাডভান্স লেভেলে কোনো প্রশ্ন না হওয়ার সম্ভাবনাই বেশি। সো ওইগুলো পড়ে আমরা আমাদের সময়টা নষ্ট করব না, যেহেতু হাতের সময় আমাদের একদম কম। তো সেক্ষেত্রে আমরা একটু দেখে নিই, যেমন অলরেডি দেখেছি আমরা কে আমাদের এই ল্যাঙ্গুয়েজটা ডিজাইন করছে। তো এটা ডেনিস রিসি, এই ভদ্রলোক 1972 সালে এটা প্রবর্তন করেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যেগুলো আমরা করছি এখান থেকে আমরা ইনশাল্লাহ বেশিরভাগ পেয়ে যাব, যে আমার
এইখানে নিচে কয়েকটা ভেরিয়েবল দেওয়া আছে, এর মধ্যে কোনটা ভ্যালিড না। তাহলে আমরা একটু দেখি। হ্যাঁ, ইন্টিজার নাম্বার এটা কিন্তু ভ্যালিড, ওকে এটা ভ্যালিড। তারপরে ফ্লোট রেট ওকে এটাও কিন্তু ভ্যালিড, এটা ফ্লোটিং পয়েন্ট হিসেবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটু পূর্বে দেখলাম যে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, তার মানে এটা সঠিক। বাট কোনো কি স্পেশাল সিম্বল ব্যবহার করা যাবে? যাবে না, তার মানে এইটা অ্যাকচুয়াল ভ্যালিড না। এটাই আমার অ্যাকচুয়াল অ্যান্সার, কিন্তু এটা মানে আমি ঠিক চিহ্ন দিয়েছি বিদায়ী যে এটা হবে, ব্যাপারটা এরকম না। তার মানে এইটা হওয়ার কোনোভাবেই সুযোগ নেই, এটা ভ্যালিড না, নট ভ্যালিড। ওকে, মজার ব্যাপার হলো তোমরা যতগুলো এই যে আমি লিখেছি ইফ, ডু, হোয়াইল, আমি কি কোনো একটা অক্ষর আমি কি বড় হাতের লিখেছি? না, লিখিনি। মজার ব্যাপার হলো সি প্রোগ্রামিং কিন্তু কেস সেন্সিটিভ। বড় হাতের এবং ছোট হাতের অক্ষরগুলোকে আমরা লোয়ার কেস এবং আপার কেস যেগুলো আছে আলাদা আলাদা হিসেবে কনসিডার করে, এবং প্রত্যেকটা কিওয়ার্ড মাস্ট বি লোয়ার কেসে লেখা। ওকে, এখানে একটা কথা বলা আছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু ফর ভেরিয়েবল নেমস ইন সি। আচ্ছা, এটা আমরা বের করবো যে কোনটা সত্য। তাহলে আমরা একটু দেখি কোনটা সত্য নয় সেটা আমরা ব্যাখ্যা করব, তাহলে আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা অ্যাকচুয়াল আগে রেজাল্ট এখানে দেওয়া আছে বিধায় যে রেজাল্টে চলে যাবো, ব্যাপারটা এরকম নয়। আচ্ছা, এখানে বলা আছে আলফা নিউমেরিক ক্যারেক্টার হ্যাঁ ব্যবহার করতে পারে, কন্টেন্ট করতে পারে, বাট এখানে বলছে অ্যাজ ওয়েল অ্যাজ স্পেশাল ক্যারেক্টার। আসলে কি স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারে? না, ব্যবহার করতে পারে না। তার মানে এটা কিন্তু আসলে ফলস, এটা হতে পারে না কোনোভাবেই। তারপরে যে কি ভুল হবে না, এখানে কি ভুল হবে না বলছে যে টু ডিক্লেয়ার এ ভেরিয়েবল টু বি ওয়ান অফ দ্য কিওয়ার্ডস। আসলে কি কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা যায়? হ্যাঁ, ব্যবহার করলে কি ভুল হবে না? অবশ্যই ভুল হবে, তার মানে এটাও সঠিক না। তো এখানে বলছে ভেরিয়েবল নেমস ক্যান নট স্টার্ট উইথ এ ডিজিট। হ্যাঁ, ডিজিট দ্বারা শুরু হতে পারবে না, সো এটাই কিন্তু আমার সঠিক। তারপরটা আমি দেখে নেব যে আরো থাকতে পারে যে এনি লেন্থ। আসলে কি এনি লেন্থ? না, যে কোনো লেন্থের হতে পারে না। ঠিক আছে, এটা লেন্থে একটা ফিক্সড আছে। ওকে, এখানে তোমরা দেখে নাও যে আমরা এক্সপ্রেশন, এই যে আমরা যখন যোগের প্রোগ্রামটা করলাম তখন কিন্তু আমরা যেমন সাম ইকুয়াল 0 তোমরা একটা এক্সপ্রেশন দিয়েছিলাম, দেখছো তুমি ইন্টিজার সাম। তার মানে সাম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, একই সাথে এটা অ্যাসাইনও করা হয়েছে, ভ্যালু অ্যাসাইন করা হয়েছে। এখানে আমরা একটু দেখে নেই, যেমন প্রথমেই দেখে নেব যে আমার ভেরিয়েবলটা ভ্যালিড কিনা। এটা তো ভেরিয়েবল ভ্যালিডই না, এটা এমনি বাদ, এটা মাঝখানে স্পেস আছে, এটা হবেই না। ওকে, তারপরে এই দুইটা, হ্যাঁ দুইটা ভেরিয়েবল ঠিক আছে। এখন দেখবো যে ভ্যালুর ক্ষেত্রে এখানে মাঝখানে কমা ব্যবহার করা হয়েছে, কমা ব্যবহার করলে হবে না, তাহলে আলটিমেটলি কিন্তু রেজাল্ট চলে আসছে। আমি যদি এটাকে বলা হয় বিশেষের ক্ষেত্রে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো আমরা কিভাবে সলিউশন করতেছি, সলভ করার চেষ্টা করতেছি। আমরা প্রথমেই সঠিক উত্তর খুঁজবো না, বরঞ্চ যেটা ভুল আছে সেগুলোকে আমরা ইলিমিনেট করব। এটা বলা হয় ইলিমিনেশন মেথড। এই ইলিমিনেশন মেথডটা যদি আমরা একবার নিয়ে আসতে পারি আমাদের জন্য খুবই সহজ হবে। তো যেগুলা সাপোজ 4টার মধ্যে হয়তো বা 3টা এলিমিনেট না করতে পারি, দুটো তো এলিমিনেট করতে পারবো। দুটো এলিমিনেট করতে পারলে 50% কিন্তু আমার চান্স রয়ে গেল। ওই 50%-এর মধ্যেই আমি কোনো ভ্যালু দ্বারা বসাবো বা কোনো ফ্যাক্ট চেক করব, ঠিক আছে, ব্যাকট্র্যাকিং বিভিন্ন মেথড আছে, মেথড প্রয়োগ করলেই কিন্তু আমার সঠিকটা বেরোনোর সম্ভাবনা অনেক বেশি। সো আমরা সঠিক উত্তর না খুঁজে ভুল উত্তরগুলাকে আমরা আগে বাদ দেওয়ার চেষ্টা করব, তাহলে আমার সঠিক উত্তরটা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কি হতে পারে, যেমন ফলোইং ক্যান নট বি ভেরিয়েবল নেম। আচ্ছা, ভেরিয়েবল নেম কোনটা হতে পারে না? ঠিক আছে, এখানে দেখো আমি একটু বলছিলাম যে ভোলাটাইল টাইপ, মনে আছে কিনা? ভোলাটাইল হলো একটা কিওয়ার্ড। একটু আগেই তোমাদের খুব সম্ভবত আমি দেখানোর চেষ্টা করেছি। আমি যদি একটু ইয়ের দিকে যাই,
আচ্ছা, একটু পূর্বে আমরা দেখেছিলাম, এটা কোথায় রাখলাম, যাই হোক, এটা একটা কিওয়ার্ড ভোলাটাইল। সো কিওয়ার্ডকে আমরা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না। এরপর আমরা যদি দেখি যে হোয়াট ইজ শর্ট ইন্টিজার ইন সি প্রোগ্রামিং। আচ্ছা, এখানে দেওয়া আছে শর্ট ইন্টিজার। তো আমরা সাধারণত ইন্টিজার দিয়ে গেছি, শর্ট তো আর দেখি নেই, ঠিক আছে। তো এটা কি আসলে শুধুই কি কোয়ালিফায়ার? না, দুটোর সমষ্টি। যেমন এটা ডেটা টাইপ, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। আচ্ছা, তাহলে এটাকে বলা হয় কোয়ালিফায়ার। যে শর্ট হলো আমার একটা কোয়ালিফায়ার এবং ইন্টিজার বেসিক ডেটা টাইপ। সো এটা শুধু এ এবং বিতেও কিন্তু ডেটা আছে, কিন্তু আলাদা আলাদাভাবে আছে। সো এই দুটো সমষ্টিটা হলো আমার শর্ট ইন্টিজার, মানে এটা কোয়ালিফায়ারে, এটা ডাটা টাইপ। শর্টটা কি হিসেবে? কোয়ালিফায়ার হিসেবে কনসিডার করা হয়েছে। এখানে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ যে হুইচ আর দ্য ফলোইং ডিক্লারেশন। আমি এখানে ইংরেজিতে প্রশ্নগুলো দেওয়া আছে বলেই যে আমাকে এইভাবে অ্যান্সার করতে হবে না। এটা পারলে ইংরেজি বাংলা যে কোনো ভাষণে আসুক, আমাদের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে যে এখানে বলছে যে কোন ধরনের ডিক্লারেশন আমার সিতে সাপোর্ট করে না। ওকে, এখানে তোমরা জানো যে ক্যারেক্টার এর একটা যদি পয়েন্টার আমরা নেই, ওকে, এই পয়েন্টারটা সম্ভব, এটা হলো পয়েন্টার, এটা সম্ভব, এটা সাপোর্ট করে, এটা সাপোর্ট করে। তারপরে এই যে এটা তো বোঝা যাচ্ছে, এটা ভ্যালু, এটা আমার সাপোর্ট করবে, বা এই সাপোর্ট করবে এখানে ফ্লোট স্ট্রিং। কিন্তু আমার এইভাবে এটা আমার এখানে সাপোর্ট করবে না। এখানে এক্সপ্লেনেশনে আমি অলরেডি দেখাইছি যে ইটস লিগাল ইন সি বাট নট ইন সি ল্যাঙ্গুয়েজ। সি ল্যাঙ্গুয়েজ এটা সম্ভব না। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি অলরেডি কি করছে, হুইচ কিওয়ার্ড, কোন কিওয়ার্ডটা ব্যবহার করা হয় প্রিভেন্ট এনি চেঞ্জ। আমি কোনো চেঞ্জ করতে চাই না কোনো ভ্যালুর। খুব চমৎকার একটা কোশ্চেন এটা। যেমন কোনো কিছুকে যদি আমি কনস্ট্যান্ট মানে কনস্ট এই কিওয়ার্ডটা সামনে লাগিয়ে দেই, তাহলে তার ভেরিয়েবলটার ভ্যালু চেঞ্জ হবে না, কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে। সো এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে পরে কোশ্চেনে আমি দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ লজিক্যাল অর রিলেশনাল এক্সপ্রেশন ইন সি। এখানে তোমরা একটু আগে আমি বর্ণনা করেছি, ট্রু, ফলস, হাই লো, ঠিক আছে, ইত্যাদি দিয়ে অন অফ, এগুলো দিয়ে আমরা অলরেডি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছিলাম। এখানে লক্ষ্য করো, যে কোনো লজিক্যাল ও রিলেশনাল এক্সপ্রেশনে আমরা আসলে কি পাই, আলটিমেটলি রেজাল্টে কি পাই। যেমন ইফ, যদি কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করার পর অবশিষ্ট 0 পাওয়া যায়, তাহলে সংখ্যাটা নিঃসন্দেহে ইভেন, আদারওয়াইজ সংখ্যাটা নিঃসন্দেহে অড। তো এই যে এই কন্ডিশনটা দিয়েছি, কন্ডিশনটা কি, আমার আলটিমেটলি রেজাল্ট কি হয়ে যাচ্ছে 1, তাই না। যদি সংখ্যাকে মিলে যায়, যেমন আমি যদি 12 দিই, কোনো সংখ্যা 12 হয়, 12কে 2 দিয়ে ভাগ করলে অবশিষ্ট 0 পাওয়া যাচ্ছে, আলটিমেটলি রেজাল্ট 1 পাচ্ছি। 1 পাইলে সংখ্যা ইভেন হয়ে যাচ্ছে। সো এটা মাস্ট বি ইভেনও হতে পারে, সরি 0 হতে পারে, কিংবা 1ও হতে পারে। ওকে, এখানে আমরা অলরেডি সেটাও দেখেছি, আমরা ইটারেশনে কি ব্যবহার করেছি, ফর, হোয়াইল, ডু হোয়াইল, সবগুলোই। সো অল অফ দ্য মেনশন, তার মানে আলটিমেটলি রেজাল্ট হবে ডি। ফাংশনস ক্যান রিটার্ন। আচ্ছা, আমরা এখানে
কি কনস্ট্যান্টস, এই যে এখানে খুব চমৎকার বলছে যে ক্যান রিটার্ন, কি রিটার্ন করতে পারে, ইনুমারেশন কনস্ট্যান্টস ইন সি। হ্যাঁ, এটা একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন হয়ে যায়, তারপরেও তোমরা যারা এনাম এক্সট্রাক্ট এগুলো পড়েছো দেখবা এইটার পরবর্তীর আপডেট ভার্সনটা আসলে ক্লাস হিসেবে আসছে যে ইনুমারেশন কনস্ট্যান্ট হিসেবে রিটার্ন করতে পারে। সো এটা সত্য। আচ্ছা, ও সেম কোশ্চেনটা আবার রিপিট হয়ে গেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হেডার ফাইল কে ইনক্লুড করা হয়েছে। এখানে কি বলা আছে? ওকে ফাইন, চমৎকার একটা কোশ্চেন আছে, হ্যাশ ইনক্লুড, একটা হেডার ফাইলকে ইনক্লুড করব। আচ্ছা, এই যে এটা হলো প্রি প্রসেসর ডিরেক্টিভ বলা হয় এটাকে। প্রি প্রসেসর ডিরেক্টিভ হ্যাশ ডিফাইন আছে, এরপরে দেখবা আরো হ্যাশ দিয়ে অনেক কিছু আছে যেগুলো সাধারণত আমরা একটু কমই ব্যবহার করি। এই যে অলরেডি এখানে পেয়ে গেছো, এই যে হ্যাশ ডিফাইন বলতে বলতে এফ ডিফ, তারপরে অ্যান্ড ইফ, এগুলো সবগুলো আমরা সি প্রি প্রসেসরে অলরেডি ব্যবহার করে থাকি, সি প্রসেসর। আচ্ছা, তো এখানে সির বলা আছে সি প্রি প্রসেসরস ক্যান হ্যাভ কম্পাইলার স্পেসিফিক ফিচার। অবশ্যই স্পেসিফিক একটা নির্দিষ্ট ফিচার রয়েছে কার কাছে? কম্পাইলার কাছে আমার নির্দিষ্ট ফিচার রয়েছে, এটা একদম সত্য। কারণ কোনটা কোন আলাদা আলাদা কাজ করে, হ্যাশ ডিফাইন যেটা কাজ করে অ্যান্ড ইফ এটা নিশ্চয়ই সে একই কাজ করবে না, আলাদা আলাদা। কেন? কম্পাইলার স্পেসিফিক ফিচার, আলাদা আলাদা ফিচার নির্ধারণ করা আছে। ওকে, এখানে দেখতে পাচ্ছি যে সাপোজ এরকম হতে পারে, একটা টিপস দিয়ে দিই যে আমার অনেক সময় অনেকগুলা কোশ্চেন হয়তো কমন না পড়তে পারে, বাট ঘাবড়ানোর কিছু নেই। আমরা দেখব যে কোশ্চেনের উত্তরগুলা কি আছে, ওইটার সাথে এটা ম্যাচ করে কিনা বা এটার সাথে সঙ্গতিপূর্ণ কিনা, সেগুলাকে এলিমিনেট করার মাধ্যমে আমরা সঠিকটা খুঁজে বের করতে পারি। কিরকম? যেমন এই স্ট্যান্ডার্ড হেডার ফাইল, একটা হেডার ফাইলে কি করছে, কোন একটা হেডার ফাইল চারটার মধ্যে একটা হবে, সেটা আমার কি কাজের জন্য ব্যবহার করা হয়? ইউজড ফর ভেরিয়েবল লিস্ট আর্গুমেন্ট। ওকে, আমরা দেখতে পাচ্ছি এটা কি ব্যবহার করা হয় না, এটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের জন্য। আমরা একটু পূর্বে দেখেছি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের জন্য, এটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি, এটা ম্যাথ ফাংশনের জন্য ব্যবহার করা হয়, এটা বুঝে যাচ্ছি। সো এই তিনটা হওয়ার কোনোভাবে পসিবিলিটি না। আমি যদি না বুঝতে পারি যে এই স্ট্যান্ডার্ড আর্গুমেন্ট এটা কি কাজ করে, এটা কোনো সমস্যা না জানা থাকলেও তারপরেও কিন্তু আমরা সঠিক উত্তরটা বের করতে পারতেছি বাই এলিমিনেশনের মাধ্যমে। ওকে, আমরা আমাদের বিভিন্ন সময় সি প্রোগ্রামিংয়ে ফাইল নিয়ে কাজ করতে হয়। এখানে আমরা সাধারণত 3 ধরনের এমসিকিউগুলো সন্নিবিষ্ট করার চেষ্টা করেছি, সি প্লাস প্লাস এবং একই সাথে জাভা। তো ফাইলের মধ্যে দেখবা তোমরা যারা ফাইল নিয়ে নিয়মিত কাজ করেছো, ফাইলের ক্ষেত্রে আমার কি ধরনের ডাটা টাইপ, সাধারণত ওই একটু আগে বলেছি, এটা আসলে স্ট্রাক্ট যে ফিচারগুলো আমরা ব্যবহার করতাম সি প্রোগ্রামিংয়ে, সেটাই পরবর্তীতে ক্লাস বা এগুলোর রূপ ধারণ করে। তো এটাই আমরা ফাইলের ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি। ফাইল নিয়ে যেহেতু ধরনের ফাইল নিয়ে কাজ করে, ফাইলের শেষ বা ফাইলকে রিড করা, রাইট করা, ওপেন করা, এই ইত্যাদি ফাইলের ভিতরে যত ধরনের কাজ হয়। তো এটা কি ধরনের ডাটা টাইপ? স্ট্রাক্ট টাইপের। তোমাদের ইতিপূর্বে সেটা আমি বলেছিলাম যে ক্যারেক্টারের আমরা অলরেডি একটা প্রোগ্রামও দেখেছি, সেটা 1 বাইট, সাধারণত 32 বিটের। আচ্ছা, এইখানে চমৎকার একটা দেওয়া আছে যে এখানে অ্যাপ ওপেন, ফাইল ওপেন, এই ফাংশনে এই একটা ফাইল random.txt, এখানে এটাকে কি করবে, এটাকে অ্যাপেন্ড করবে, সংযুক্ত করবে random টেক্সটের মধ্যে। সো এটা আমি বোঝা যাচ্ছে অ্যাপেন্ড, পরিশেষে সংযোজন। ওকে, এখানে একটা কোড দেওয়া আছে। ওকে, কোডটাকে আমরা একটু দেখি। প্রথমে দেখি
ক্যারেক্টার এখানে সি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, এখানে সাইন্ড ভ্যালু হিসেবে ধরা হয়েছে। ওকে, এখানে একটা ভ্যালু দেওয়া আছে 128। এখন কিভাবে এটা প্রবলেম সলভ করব? আমরা জানি একটা বাইট 1 বাইট দ্যাট মিনস 8 বিট। 8 বিট মানে 2 টু দি পাওয়ার 8 256। তার মানে মাইনাস 128 থেকে প্লাস 127। বাট যখনই প্লাস 27-এর চলে গেল, এখানে কত আছে? পজিটিভ 128 আছে। তাহলে 128 তে কাজ করবে, তাহলে তার সেম উল্টানুপাতিক যে ভ্যালুটা আছে, যেহেতু সাইন্ড নাম্বার, তাহলে আমার আলটিমেটলি রেজাল্ট হয়ে যাবে -125। ওকে, পরের প্রশ্ন আমরা চলে যাই। আমরা সি প্লাস প্লাসে অলরেডি এমসিকিউ শুরু করলাম। এখানে সি প্লাস প্লাসের মধ্যে যে সি প্লাস প্লাসটা কি, আমরা যদি দেখি যে সি প্লাস প্লাস অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ তো পারে, দেখি প্রসিডিউরাল, এটা তো হতেই পারে না। আচ্ছা, সি প্লাস প্লাস সাপোর্টস বোথ প্রসিডিউরাল অ্যান্ড, আচ্ছা হ্যাঁ, এখানে একটা মজার জিনিস আছে। সি প্লাস প্লাসটা আমার একই সাথে প্রসিডিউরাল এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দুটোই সাপোর্ট করে। আসলে এই জন্যে সি প্লাস প্লাসকে পিওর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা হয় না, ঠিক আছে? এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। মজার ব্যাপার হলো, যদি আমরা এইভাবে চিন্তা করি, পুরো এটা হলো আমার সি প্লাস প্লাস, সির যত ফিচার আছে সমস্ত কিছু ফিচার আমার সির মধ্যে ইনক্লুশন অন্তর্ভুক্ত। সো সি তো আমার যেহেতু প্রসিডিউরাল, সি প্লাস প্লাস মাস্ট বি প্রসিডিউরাল হতে হবে এবং একই সাথে অবজেক্টের ধারণা নিয়ে কাজ করে ও অবজেক্ট নিয়ে কাজ করে, সেই জন্য এটা একই সাথে ওএপি এবং একই সাথে দুটাই প্রসিডিউরাল বা ফাংশন বেসড। ওকে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, তাহলে আমাদের জন্য এটা সহজ হবে। ওকে, নেক্সট ওয়ান আমরা দেখতে পাচ্ছি যে কারেক্ট সিনট্যাক্সটা কি ইউজার ডিফাইন্ড হেডার ফাইলের ক্ষেত্রে। ওকে, ইউজার ডিফাইন্ড হেডার ফাইলের ক্ষেত্রে আমরা এইভাবে ব্যবহার করব, হ্যাশ ইনক্লুড। আমি যা ডিফাইন করতে চাই আমার ডিফাইনকৃত হেডার ফাইলটা, যা ডিফাইন্ড ডাবল কোটেশনের মধ্যে মাস্ট বি ডাবল কোটেশন। এখানে অলরেডি কিন্তু আমি বলে দিয়েছি এক্সপ্লেনেশনের ক্ষেত্রে। তোমরা একটু চেষ্টা করবা এক্সপ্লেনেশনগুলো, যেহেতু আমার ক্লাসের সময়টা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এটা চাচ্ছি যে যত দ্রুত সম্ভব এটাকে মানে এক্সপ্লেনগুলো আমি স্কিপ করা এবং সংক্ষেপে বলার চেষ্টা করা। তোমরা একটু দেখে নিবা। ওকে, তোমরা এখানে অলরেডি এটা আমরা কিন্তু ব্যবহার করেছি, এই সি প্রোগ্রামিংয়ে ব্যবহার করেছি ডাবল স্ল্যাশ, এবং এই কোটেশনটা আমরা ব্যবহার করতে পারি যদি অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে স্ল্যাশ এবং স্টার সিম্বল দিয়ে ব্যবহার শেষ করে এবং শেষের আগে এইটা ব্যবহার করা। এখানে যত ইচ্ছা আমি তত লিখতে পারি এবং কমেন্ট সেকশনে এটা লিখতে পারি। ওকে, দুটোই আমার এখানে ব্যবহার করা হয়। ওকে, এখানে বলা আছে ইউজার ডিফাইন্ড হেডার ফাইল। তো আমি বুঝতে পারতেছি হেডার ফাইলগুলো সাধারণত .h দিয়ে লেখা হয়, আর সিপিপি হলো আমার এটা সি প্লাস প্লাসের ফাইলের এক্সটেনশন, সেটা সাধারণত ব্যবহার করা হয় না এখানে। এর পরবর্তী কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টাইপ অফ কনস্ট্রাক্টর। ওকে, আমরা যখন একটা প্রোগ্রাম করি তখন আসলে ডিফল্ট কনস্ট্রাক্টর একটা হয়ে যাবে, একই সাথে এই মেথডটার যখন একদম প্রোগ্রামিং শেষে আমার এটা কি ডিস্ট্রাক্ট হয়ে যাবে, আমার থেকে ডিলিট হয়ে যায়। তো এইখানে আমার সাধারণত 3 ধরনের কনস্ট্রাক্টর এখানে আমরা পাই। ডিফল্ট কনস্ট্রাক্টর যেটা অটোমেটিক ব্যবহার করা হয়, কপি কনস্ট্রাক্টর হতে পারে, এবং প্যারামিটারাইজড এই কনস্ট্রাক্টরগুলোকে আমি বিভিন্ন প্যারামিটারের মাধ্যমে অটোমেটিক সেটা কল করে কাজ করতে পারি। এটা যেহেতু প্রোগ্রামিং বেস, আমি এই জন্যে সিম্পল ওই কঠিন কোনো শব্দে যাচ্ছি না। যারা কনস্ট্রাক্টর নিয়ে কাজ করছো তারা ইতিমধ্যে জানো, আমি সবার জন্যই বলতেছি কনস্ট্রাক্টর সাধারণত এখানে প্যারামিটার বেসড হতে পারে। ডিফল্ট যেভাবে আমি মেথডটা ডিফাইন করি সেভাবেও হতে পারে, অথবা কপি কনস্ট্রাক্টর হতে পারে, কিন্তু ফ্রেন্ড কনস্ট্রাক্টর নামে আসলে কোনো কিছু এটা কোনো টাইপ হতে পারে না। সো
আলটিমেটলি এটা হওয়া সম্ভব না। এটা আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। এবং মজার ব্যাপার হলো C++টা বটম আপ অ্যাপ্রোচে কাজ করে, তোমরা জেনে থাকবা। এবং একই সাথে এখানে আমি তোমাদেরকে বলে রাখবো যে C++ এবং জাভাতে যে ধরনের আমি MCQ সংশোধন করার চেষ্টা করেছি, এগুলা দেওয়া মানে হলো এগুলার প্র্যাকটিস, এগুলার বেসিক ধারণা ব্যবহার করেই তোমাকে MCQগুলো সলভ করতে হবে। আশা করি এর মধ্যেই তুমি পেয়ে যাবা। তো আমি এখানে দ্রুত আগাচ্ছি যে ভার্চুয়াল ইনহেরিটেন্সটা কি। যে ভার্চুয়াল ইনহেরিটেন্সটা হলো যে C++-এর একটা টেকনিক কি, যে অনেকগুলা যখন কপি হতে পারে বেস ক্লাসের, সেগুলোকে অ্যাভয়েড করা। বেস ক্লাসের অনেকগুলা কপি যদি ডিরাইভ করতে চায় চিলড্রেন ক্লাসে, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, অ্যাভয়েড করব। এই টেকনিকটাই হলো আমার অ্যাকচুয়ালি ভার্চুয়াল ইনহেরিটেন্স। সিম্পল, এই ডেফিনেশনটা থেকে কিন্তু আমরা নিয়ে আসতে পারি। এটা একটা অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, তোমরা এটা স্কিপ করতে পারো। তারপরে আমি এটা দিয়ে রাখছি যাতে সবগুলা এইটার মধ্যে যে ল্যাঙ্গুয়েজ বেসিকের মধ্যে কভার হয়ে যায়, সেই জন্য এটা দেওয়া। ওকে, এখানে ডাবল টাইপের ব্যবহার করি, ফ্লোট টাইপের ব্যবহার করি, ইন্টিজার টাইপের ব্যবহার করি, বাট বুল টাইপের কিন্তু এখানে ব্যবহার করি না আমরা সাধারণত। আর বুল টাইপের আমার এটা পাইথনে কিন্তু ব্যবহার করা হয় ম্যাক্সিমাম। ওকে, এখানে আমরা একটা কোড দেখি। যে ইন্টিজার নিউ একটা কিওয়ার্ড, তো নিউ কিওয়ার্ডে আমার এখানে কি হবে, সাপোজ নিউ নামে কিন্তু সিতে কোনো কিওয়ার্ড নাই। মজার জিনিস হলো এটা, সিতে কিওয়ার্ড নাই, বাট C++-এ নিউ নামে কিওয়ার্ড আছে। যখনই আমি C++-এ রান করবো, যেহেতু কিওয়ার্ড হিসেবে ভেরিয়েবলের নাম ব্যবহার করা যাবে না, সো সেক্ষেত্রে যখনই আমি C++-এ রান করব, তখন সেটা আমার ইরর দেখাবে, ভুল দেখাবে। বাট যখন আমি সি প্রোগ্রামে রান করব শুধু সি দিয়ে, তখন কিন্তু এই সেম প্রোগ্রামটাই তখন কিন্তু আমার এটা কি দেখাবে, সাকসেসফুলি এক্সিকিউট হবে। তোমরা একটা প্রোগ্রাম চাইলে রান করে দেখতে পারবো। ওকে, আমরা খুব একটা ইম্পর্টেন্ট আমাদের এই থাকে কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্স। যখন আমরা কোনো প্যারামিটার পাস করি, প্যারামিটার হিসেবে কল বাই রেফারেন্স, কল ভ্যালু পাস করতে পারি, অথবা কোনো অ্যাড্রেসিংটা আমাকে পাস করতে পারি। দুইভাবে আমাদের কাজ হয় সাধারণত। তো একদম যেটা মোর ইফেক্টিভ C++-এর মেথডে, যে সাধারণত রেফারেন্স নিয়ে কাজ করা, তাহলে সময়টা কম লাগে এবং এটা খুব বেশি ইফেক্টিভ ধরা হয়। এই জন্যে কল বাই রেফারেন্স। যদিও আমরা সিতে বেশিরভাগ ডেটা পাস করি কল বাই ভ্যালুতে। সিতে আমি আবারও বলেছি, সিতে আমরা যেহেতু অভ্যস্ত, এরপরেও যে আমি বলছি যে ছোটো ছোটো যত প্রোগ্রাম আছে বা যেগুলো উদাহরণ হিসেবে আমরা দেখাই, সবগুলো কিন্তু ভ্যালুকে পাস করি দেখাই আমরা। যতক্ষণ না পর্যন্ত পয়েন্টার বা আদার্স নিয়ে কাজ না করি, ভ্যালু নিয়ে বেশিরভাগ আমাদের কাজ করা হয়। ওকে, আমাদের এই যে ডিফাইন, এটাকে এই হুইচ কিওয়ার্ড ইজ ইউজ টু ডিফাইন দ্য ম্যাক্রোস ইন C++-এর ম্যাক্রোগুলো যেমন হ্যাজ ডিফাইন করতে হয়। কি ডিফাইন করতে হয়, যে কোনো ভ্যালুকে বা কোনো কনস্ট্যান্টকে ডিফাইন করার জন্য আলাদা কোনো ভ্যালু নির্ধারণ করার জন্য, যেমন সাপোজ এটার ক্ষেত্রে আমরা এই ম্যাক্রোগুলো ইউজ করি হ্যাজ ডিফাইনের মাধ্যমে। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু স্কিপ করে যাচ্ছি। এখানে একই সাথে জাভার কিছু কোড দেওয়া, আমি অলরেডি MCQ সংশোধন করেছি তোমাদের ক্লাসের। এটা আসলে অনেক বেশি বড় হয়ে গেছে, তোমরা এখান থেকে দেখে নিবা। এবং একই সাথে আমি বলবো
যে তোমাদের ওরিড হওয়ার কিছু নেই এবং দুশ্চিন্তা করার মতো কোনো কিছুই নেই। জাস্ট সিম্পল বেসিক সমস্ত টপিকগুলা মানে টাচ করে যাবা এবং যে ইম্পর্টেন্ট যে ইস্যুগুলো দেখানো হয়েছে এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিশেষ করে যে মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমি যদি একটু বলি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একই সাথে সির বেসিক, সি প্লাস প্লাস এবং জাভার একদম বেসিক ইনপুট নিতে হয়, আউটপুট নিতে হয়, কোন ফাংশন লাইব্রেরি ফাংশনগুলো ব্যবহার করতেছি, নর্মাল টার্মিনোলজিগুলো, এইগুলো দেখলেই ইনশাল্লাহ এনাফ। আমি আশা করি যে তোমরা এগুলো খুব ভালোভাবে উতরে যাবা এবং এই ক্লাসটা যদি তোমাদের কোনো মানে একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই কষ্ট সার্থক। আমি এত বড় ক্লাসটা কিভাবে নেব আমি খুব বেশি হিমশিম খাচ্ছিলাম, যেহেতু সিলেবাসটা অনেক বেশি বড়, তারপরে কনসাইজ করে যতটুকু না হলেই নয় তাই দেখানো হয়েছে। তো তোমাদের কন্টেন্টগুলো দেওয়া থাকবে। আশা করি ইনশাল্লাহ এটা দেখলেই তোমরা ইনশাল্লাহ ভালোভাবে মানে শেষ করতে পারবে। তো সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।